আচ্ছা, তো আমরা আমরা মনে করো যে এই যে যেটা হলো স্থিতিবিদ্যা, এখানে আসলে এটার ইংরেজি হলো স্ট্যাটিক্স। মানে কি, মানে কোন একটা বস্তু যদি স্থির থাকে, ঠিক আছে, ওই অবস্থায় ওই বস্তুর উপরে যদি অনেকগুলা বল থাকে, তাহলে সেই বলগুলো আসলে শেষ পর্যায়ে কোন দিকে ক্রিয়া করে বা এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হবে। মানে একটা স্থির বস্তুর উপরে বল, অনেকগুলা বল, ঠিক আছে, ওইটার উপরে কথা হবে। তো এখন বলের আমরা আসলে যেটা জানতাম যে আসলে দুইটা বলের লব্ধির সূত্রটা জানতাম, বা লব্ধির মাঝখানের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা সবাই জানতাম। হ্যাঁ, তো ওই দিক থেকেই হবে। তো এখন আমি কিছু কথা বলবো তোমাদেরকে, সেই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা, শুনলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে শুরু করি। তো তোমার কাছে একটা বল আছে, আমি বলি তোমার কাছে একটা বল আছে। ঠিক আছে, তোমার কাছে একটা বল আছে বা একটা ভেক্টর আছে, সিম্পলি একটা ভেক্টর ধরো, সে ভেক্টরটা হলো পি। ওকে, তো ভেক্টরটা পি, পি ভেক্টর তো অবশ্যই থাকবে। মনে করো যে তোমার কিভাবে প্রকাশ করে, ধরো এই যেরকম যে 2i প্লাস আই ক্যাপ দিতে হয়, আর ধরো 3j, বা 3 না দিয়া 1j। আচ্ছা, আমি এখানে মনে করো এই মুহূর্তে তোমার 3D কনসিডার করবো না, আমি জাস্ট 1D, মানে সরি 2D কনসিডার করবো। মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকবে, কিন্তু 3D থাকবে না। 3D তে একটু বোঝানো ঝামেলা, এই কারণে 3D টা নিচ্ছি না। আচ্ছা, আরেকটা বলা হলো কিউ, বা আরেকটা ভেক্টর হলো কিউ, ওইটা ধরো তোমার 1i, 1i সাথে হলো তোমার ধরো 3j, এরকম দুইটা বল। তো এখন তোমাকে বলা হয়েছে এই দুইটা বল তুমি ইয়ার মধ্যে করবা, মানে গ্রাফের মধ্যে আঁকাবা, বা এই দুইটা বল আসলে গ্রাফের মধ্যে কিভাবে প্রকাশ করে এটা তুমি আমাকে বের করে দাও। তখন তুমি যেটা করবা সেটা হলো কি, এটা আসলে হলো কি, এই ভেক্টরটা আসলে হলো তোমার 2 1 যে বিন্দুটা, সেই বিন্দুটার অবস্থান ভেক্টরকে নির্দেশ করতেছে। এই এই ভেক্টরটা দিয়ে 2 1 বিন্দু, 2 1 মানে কি, এক্স অক্ষ বরাবর 2 ঘর, এই ধরো এই যে এক্স অক্ষ বরাবর 1 ঘর, 2 ঘর, 3 4 5, এদিকে আর কিছু টানি, দেখো 1 2 3 4। ওকে, তো এদিক বরাবর 2 ঘর আর এদিক বরাবর 1 ঘর, মানে জিনিসটা হলো এই জায়গাতে। তার মানে এটা বলতে বোঝাচ্ছে হলো তোমার, এটাতে বলতে বোঝায় যে তোমার এই যে একদম মাঝখানের এই পয়েন্ট থেকে, মানে এটা হলো মূল বিন্দু, মূল বিন্দু থেকে তোমার এই বিন্দু পর্যন্ত, এটাকে বলে কি, এই তোমার পি বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, তো অবস্থান ভেক্টরটা সাধারণত কি হয়, তোমার সাধারণত সবসময় তোমার মূল বিন্দুর সাপেক্ষে হবে অবস্থান ভেক্টরটা। ওকে, এরপরে কিউ বিন্দুটা একটা আছে, কিউ একটা বিন্দু, সেটা কি, কিউ হলো তোমার, দেখো তোমার এইটা তো 1, তারপরে আরো কি 3 ঘর, 1 2 3, এই জায়গাতে। ঠিক আছে, এটা হলো তোমার কিউ বিন্দু। এটা কি, কিউ বিন্দুটা হলো তোমার 1 3, এই বিন্দুটাকে তুমি যদি একটা অবস্থান ভেক্টর দ্বারা এই বিন্দুটাকে যদি তুমি মূল বিন্দুর সাথে একটা রেখা দ্বারা করো, মানে রেখা দ্বারা যদি তুমি যোগ করো, যোগ করার পরে যে অবস্থান ভেক্টরটা হবে সেটা হলো যে কিউ দ্বারা প্রকাশ করতেছে। ঠিক আছে, তাহলে জিনিসটা হবে এইরকম। ঠিক আছে, এইটা হবে তোমার কিউ বিন্দুটা। তো এখন তোমাকে যদি বলে ভাই তুমি এই দুটো যোগ করো, ঠিক আছে, এই দুটো যোগ করো, সিম্পলি যোগ করে কেমনে, যোগ করে যেরকম পি প্লাস কিউ সমান আয়ের সাথে আয়ের যোগ, আয়ের সাথে আয়ের যোগ মানে হলো কি 1 + 2i প্লাস 1 + 3j, আয়ের সাথে আয়ের যোগ আর জে এর সাথে জে এর যোগ। তো এটা করলে আমার রেজাল্টটা যেটা আসতেছে সেটা হলো আসছে কি 3i প্লাস 4j। তো এটা আসতেছে। তো এখন আমি যখন এটা দেখবো যে আসলে এই 3i আর 4j কোথায়, দেখে এটা তো 3, তাই না, এটা 3, এরপরে কি 4, 3, তারপরে 4 হলো এই জায়গাতে, এই জায়গাতে। ঠিক আছে, তার মানে আমি যে পি প্লাস কিউ পাইলাম, ঠিক আছে, পি প্লাস কিউ পাইলাম, এটা আসলে কোথায় যাচ্ছে, এটা আসলে যাচ্ছে তোমার এই জায়গাতে, এই জায়গাতে। ঠিক আছে, এটা এখানে আসতেছে। তো এখন এখানে একটা মজার ব্যাপার কি, যে আসলে এইখানে যখন এই লব্ধিটা আসে, যোগফলটা আসে, যোগফলটা আসার পরে তখন যেটা খেয়াল করা হয় সেটা হলো কি, যে এই দুটা লাল এবং নীল রঙের যে আমি রেখা টাকাইছি, এই দুটা দিয়ে যদি আমি একটা এই দুটাকে সন্নিহিত বাহু ধরে যদি আমি একটা সামান্তরিক আঁকাই, তো দেখা যাবে যে এইটা এইটা হলো সামান্তরিকের কর্ণ। ঠিক আছে, এটা হবে যোগফলটা হবে সামান্তরিকের কর্ণ। তাহলে যোগফলটা কি হবে, জিনিসটা যোগফলটা হবে সামান্তরিকের কর্ণ, যেমন এরকম। ঠিক আছে, এরকম করে যদি আমি একটা সামান্তরিক আঁকি,
ঠিক আছে? তো এটা হলো সামান্তরিকের কর্ণ। তো এখন বিষয়টা হলো কি, যে এই যে দৈর্ঘ্যটা, এই যে তোমার লাল রঙের যে দৈর্ঘ্যটা, সেটা হলো কি, এই যে এই পি ভেক্টরের ভ্যালু নির্দেশ করবে। কি নির্দেশ করবে? ভ্যালু, মান। ওকে, এই দৈর্ঘ্যটাকে দৈর্ঘ্যটা হলো তোমার পি সমান √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখন কথা হলো ভাই, এটা কিভাবে আসলো যে পি সমান √2? এটা ভ্যালু আপনি কিভাবে বের করলেন? তো আমি তোমাকে বললাম যে পি আসলে ভ্যালুটা হলো কি, এই পি ভেক্টরের ভ্যালুটা হলো তোমার এটার লেন্থটা নির্দেশ করে, লেন্থটা এটা পিটা ভ্যালুটাকে নির্দেশ করে। এখন লেন্থ কিভাবে নিবা দেখো, এখানে তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারো যেভাবে, কারণ এটুকু 2, এটুকু 1, তাহলে যেটা হবে কি অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য তো এটাই, √2 ভূমির স্কয়ার প্লাস অতিভুজের স্কয়ার। এইভাবে তুমি কি করো, এই ভূমিটা ওই পিটা নিয়ে আসতে পারো। তাহলে পি এর দৈর্ঘ্য হবে কি √5 হবে বোধহয়, হ্যাঁ √5 হবে। আচ্ছা, তো এইভাবে তুমি এটারও ভ্যালু নিয়ে আসতে পারো, এটারও ভ্যালু নিয়ে আসতে পারো, তারপরে এই যে ফাইনালি এটারও ভ্যালু নিয়ে আসতে পারো, মানে পি প্লাস কিউ, এই পুরাটার ভ্যালু। এটা কি √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, মানে হলো 5। তো এইভাবে দেখা যাচ্ছে যে যোগফলের ভ্যালুটা পাওয়া যায়, যোগফলের ভ্যালুটা পাওয়া যায়। এটা হলো যোগফলের ভ্যালু কি, এটার দৈর্ঘ্যটা কত, 5 একক। ঠিক আছে, এটার দৈর্ঘ্যটা হলো 5 একক। আর এটার ইয়াটা কি, তোমার এটা কি, এটা হলো তোমার কত, √5 একক বোধহয়, √5। আর এটা কত, এটা হলো √9 আর √10 একক, এটা 10, মানে জাস্ট সিম্পলি যেরকম করে ক্যালকুলেশন করলে যেটা হয়। তো এখানে কিছু কথা আছে, কথাটা হলো কি, এটা তো সবাই জানো, মোটামুটি সবাই এই কথাটা জানো। তো কিন্তু এখানে আরো কিছু কথা আছে, কথাটা হলো কি, যে তুমি যখন এই যে এই পিটা নিলা, এই পি ভেক্টরটা নিলা, তখন আসলো কি 2i আর 1j। ঠিক আছে, এখন এই যে 2i, এই 2 কি বলতে পারবা, এই 2 মানে কি বলতে পারবা, এই 2 কে কি বলে, আর এই 1 কে কি বলে? এই 2 হলো এক্স অক্ষ বরাবর যে উপাংশ, সেই উপাংশের ভ্যালু, এক্স অক্ষ বরাবর, কারণ এই যে এখানে আই আছে, বরাবর উপাংশ। ঠিক আছে সেটা। আর এখানে কি কিউ এটা হলো কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ওকে, তো এখন দেখো, এটা হলো লব্ধি, লব্ধিকে আমি আর দ্বারা প্রকাশ করি, ধরো যে এটাকে আমি, এটার পরিবর্তে, এটা তো অনেক বড় জিনিস, এটার বড়, এটা অনেক বড় জিনিস, এই যে পি প্লাস কিউ অনেক বড়, এটা বলে ছোট একটা জিনিস দিয়ে প্রকাশ করি আর। ওকে, তাহলে আর এর এটা হবে কি এক্স অক্ষের উপাংশ, এটা হবে কি ওয়াই অক্ষের উপাংশ। তো এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হলো তুমি যখন যোগ করবা, যোগ করার সময় দুইটা ভেক্টর যখন যোগ করবা, তখন দুইটা ভেক্টরের এক্স অক্ষের উপাংশ এক্স অক্ষের উপাংশ যোগ হচ্ছে, যোগ হইয়া লব্ধির এক্স অক্ষের উপাংশটা তৈরি হচ্ছে। ঠিক আছে, সেম ভাবে তুমি যখন দুইটা ভেক্টর যোগ করবা, তখন ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষের যে উপাংশটা, সেই উপাংশ দুইটা যোগ হচ্ছে, যোগ হইয়া লব্ধির উপাংশটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এইভাবে জিনিসটা হচ্ছে। তো এখন যদি তোমার এরকম করে বলগুলা দেয়া না থাকে, দেয়া যদি মনে করো সিম্পলি দেয়া থাকে, যে সিম্পলি বল দেয়া থাকলো এবং সেটা বললো যে তুমি যোগ করো, ঠিক আছে, তখন কি করবা? মানে তোমার বললো যে তোমার কাছে একটা বল আছে, সেই বলের ভ্যালুটা হলো তোমার এরকম, মনে করো তোমার কাছে একটা বল আছে, সেই বলের ভ্যালুটা পি, এই বলের ভ্যালুটা হলো তোমার ধরো 5 নিউটন। ওকে, এই বলের ভ্যালু 5 নিউটন, এবং বলো আরেকটা বল কিউ, এই বলের ভ্যালু তোমার ধরো 3 নিউটন। এখন বলছে যে এই 5 নিউটন বলটা এক্স অক্ষের সাথে তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ক্রিয়া করতেছে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি করে ক্রিয়া করতেছে। আর এটা কি, এই কিউ বলটা তোমার এক্স অক্ষের সাথে ধরো 60 ডিগ্রি করে ক্রিয়া করতেছে, এরকম 60 ডিগ্রি, আর এটা হলো 30 ডিগ্রি। ওকে, তো এইটুকু লেন্থ হলো 3 নিউটনকে প্রকাশ করবে, আর এইটুকু লেন্থ তোমার 5 নিউটনকে প্রকাশ করবে। তো এইটুকু হলো তোমার 30 ডিগ্রি, আর এইটুকু হলো 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি। তো এখন তুমি যদি এই দুইটা ভেক্টরের, মানে যে এই দুইটা বলের লব্ধি মানে কি যোগফল নির্ণয় করতে চাও,
তখন এইটাকে ভেক্টরের ফর্মে তোমাকে লিখতে হবে, এটাকে ভেক্টরের ফর্মে লিখতে হবে আইজে কে দ্বারা, এটাকেও তোমার আইজে কে দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে, এটা হলো সিস্টেম। তো এখন তোমার আইজে দ্বারা যদি প্রকাশ করতে চাও তাহলে এই ভেক্টরকে তোমার এক্স অক্ষের উপাংশ নিতে হবে। এক্স অক্ষের উপাংশ হলো কতটুকু, একটু আগে যেটা দেখলাম একটা বলের, এই যে এই বলের জন্য এক্স অক্ষের উপাংশ কতটুকু, এই যেটুকু, আর ওয়াই অক্ষের এই যে এতটুকু। ঠিক আছে, আমার তাহলে এইটুকু আমার বাড়ি করতে হবে। তো এইটুকু হলো এক্স অক্ষের উপাংশ, এইটুকু এইখান থেকে এইটুকু, আর এইটুকু হলো ওয়াই অক্ষ, এইখান থেকে এইটুকু। ওকে, তো দেখো এটা হলো 30 ডিগ্রি, আর এইটুকুর ভ্যালু তো 5। এটা যদি 5 হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কি হবে 5 cos 30 ডিগ্রি। এইটা 5 cos 30 ডিগ্রি, আর এটা কি হবে 5 sin 30। ঠিক আছে, এটা হবে। তো এইটুকুই যদি হয় তাহলে আমি এই যে এই ইয়ারটাকে পি ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারবো, এখানে তো জাস্ট মান দেওয়া ছিল, তো সেটা বলতে পারবো 5 cos 30, এটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তাই উপাংশটা এটা, প্লাস 5 sin 30, এটার ভ্যালু কত, জে। ওকে, সেম ভাবে তোমার কিউটাও নিয়ে আসতে পারবো। কিউ ভেক্টর সমান তোমার এটা 360 না, 3 cos 60 প্লাস কত 5 sin 60, জি। ভাইয়া 3 sin 60, বুঝি নাই। ও 3 sin 60। ওকে, আচ্ছা। তো এখন তোমার যেটা করতে হবে সেটা হলো দুটা যদি তুমি যোগ করো, যোগ করা মানে কি লব্ধিটা নির্ণয় করো, লব্ধি নির্ণয় করলে দেখো কি আসে, দুটা যোগ করো, যোগ করলে তুমি যেটা পাবা পি প্লাস কিউ পাবা, ভেক্টর অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। তখন এই দুটো কি হবে, দুটো যোগ করলে কত হয়, এটার একটা ভ্যালু আছে, এটার একটা ভ্যালু আছে, তাহলে নির্ণয় যেরকম হবে 5 cos 30 প্লাস 3 cos 60, এইটা প্লাস সেম ভাবে 5 sin 30 প্লাস 3 sin 60, যে এইভাবে তারপরে তুমি পি প্লাস কিউ ভেক্টরটা পেয়ে গেলা। এরপরে মান নির্ণয় করার জন্য তোমার এই যে এখানে মডুলাস দিয়ে নিতে হবে, আর এটা তোমার ওই রুট ওভার এক্স অক্ষের উপাংশ স্কয়ার প্লাস ওয়াই অক্ষের উপাংশের স্কয়ারটা পাবা। তো এখন তুমি যদি এইটুকু মান হিসাব করো, হ্যাঁ বলো। ভাই একটা কোশ্চেন ছিল, একটু আগের পেজটা একটু নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই যে পি ভেক্টর ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জে ভেক্টর, এখানে 2 আর 1 কে অভিক্ষেপ না বলে উপাংশ কেন বললেন? উপাংশ তো একটা আচ্ছা, ভেক্টর রাশি। হ্যাঁ হ্যাঁ উপাংশ একটা ভেক্টর রাশি না, হ্যাঁ, অভিক্ষেপ তো উপাংশ, কেন? হ্যাঁ হ্যাঁ, উপাংশ ভেক্টর রাশি, এইটুকু মিলা হলো উপাংশ, আর এইটুকু হলো অভিক্ষেপ। জি ভাই। ঠিক আছে, এই তো উপাংশের আরেকটা কথা হলো অংশকে বলে মাঝে মাঝে। ওকে, জি ভাই। আচ্ছা। তো তাহলে এইটুকু তোমার কি, এইটুকু তোমার লব্ধির এক্স অক্ষের উপাংশ, এইটুকু কি লব্ধির ওয়াই অক্ষের উপাংশ। হ্যাঁ, তো এইরকম আর কি। তো এখন একটা জিনিস, সেটা কি যে আসলে আমরা একটা জিনিস কিভাবে বলে আসছি, যেমন ধরো আমি যখন 9-10 এ প্রথম ভেক্টরটা দেখি, ঠিক আছে, তখন এরকম একটা কথা বলা হয়, এইটুকু তোমরা সবাই জানো। তো এখানে এরকম একটা কথা বলা হয়, কথাটা হলো এরকম যে ধরো তোমার একটা ত্রিভুজ আছে, আর ত্রিভুজ সূত্রটা কিন্তু এইখান থেকে আসে, মানে কিভাবে আসে আমি একটু দেখাই। মনে করো একটু আগে যেটা দেখাইলাম, তোমার একটা সামান্তরিক থাকে না, সামান্তরিকের কর্ণটা কি করে, লব দিকে নির্দেশ করে, সামান্তরিকের কর্ণটা লব দিকে নির্দেশ করে, যেটা হলো লব্ধি। ঠিক আছে, এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকবে। তো এই লব্ধিটা, এটা কি কর্ণটা কি করবে, তোমার লব দিকে নির্দেশ করবে। এখন এই সামান্তরিক তো এটা, তো এখন এই ভেক্টরের একটা নিয়ম আছে, ভেক্টরের নিয়ম হলো কি, তুমি ভেক্টরকে তুমি শিফট করতে পারবা যদি সমান্তরাল রাখো এবং লেন্থটা সেম রাখো, তাহলে তুমি শিফট করতে পারবা। দেখো সামান্তরিকের এই যে এই বাহু আর এই বাহু সমান থাকে, বুঝছো, বা এই বাহু সমান থাকে, আর এইটার দৈর্ঘ্য আর দৈর্ঘ্য সমান থাকে, মানে সমান্তরাল থাকে এবং সমান থাকে। তো তুমি এই ভেক্টর এইটাকে আর এটাকে সেম ভাবে বলতে পারো, ঠিক আছে, দুটাকে সেম বলতে পারো। তার মানে তুমি এইটুকুর পরিবর্তে ওইটা লিখে রাখতে পারো, এটা লিখে রাখতে পারো। আবার সেম ভাবে এইটার পরিবর্তে তুমি এটা বলতে পারো। তাহলে দেখো এই যে এই ভেক্টরটা, এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, ঠিক আছে। তো এই দুইটা ভেক্টরের লব্ধি হলো যেটা। তো এখানে একটা সমস্যা কি জানো, আমি যেটা ছোটবেলায় প্রথমবার ফিল করছিলাম, সেটা হলো কি যে আমাদেরকে বলা হয় প্রথমে যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর
সমান সমান এসি ভেক্টর এটা বলা হয়। কিন্তু আমরা ছোটবেলায় আরো ছোটবেলায় 6-7 এ একটা জিনিস শিখছিলাম, সেটা শিখছিলাম যে এটা এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি শিখছিলাম। তো এখন তখন আমার ঝামেলাটা হয় যে আমাকে বললো যে আমাকে বলা হয়েছে যে এবি একটা ভেক্টর, এটার মান আছে দিক আছে, এই কারণে ভেক্টর চিহ্নটা দিছে। তো এখন আমাকে যদি বলি, আমি যদি বলি যে এবি ভেক্টরের মান কি, ঠিক আছে, এবি ভেক্টরের মান কি, তখন বলবে যে এবি ভেক্টরের মান হলো যে এবি, চিহ্নটা থাকবে না। তো বিসি ভেক্টরের মান কি, তো বিসি ভেক্টরের মান হলো যে বিসি, যেটুকু চিহ্নটা থাকবে না। তো তাহলে এখন এবি আর বিসি যখন যোগ করছে, তার মানে যে মানগুলো যোগ করি, যোগ করে তার মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে সি ভেক্টরের মান হলো এটা। তো এই দুইটা তো সমান হওয়ার কথা। তো এই জিনিসটা তো এখান থেকে আসার কথা, ঠিক আছে। কিন্তু আমি তো ছোটবেলায় এটা শিখছিলাম যে এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি, ঠিক আছে। তাহলে তো দুইটা মিলতেছে না, কাহিনী কি তাহলে? তো এরকম কোশ্চেন কি কারো আসছে মাথায়? হ্যাঁ, মানে ভাইয়া পড়তে যে এটা মনে হয়েছে, এটা কিন্তু আমার মনে হয়েছিল, ঠিক আছে। তখন আসলে কাহিনী হয়েছে কি, আসলে তুমি যদি এটা থেকে এটা লিখো তাহলে এটা কারেক্ট না, ঠিক আছে। এটা থেকে এটা লিখলে কারেক্ট না। কেন কারেক্ট না? এই যে এই দুটো জিনিস আলাদা একটা জিনিসকে মিন করে, ঠিক আছে। এটা দ্বারা আলাদা একটা জিনিসকে মিন করে। সেই আলাদা জিনিস কি? আলাদা জিনিস হলো তোমার এই দুটা দ্বারা বোঝায় যে একটা সামান্তরিক আকারে সেই সামান্তরিকের কর্ণটা, এটা দ্বারা দুইটার লেন্থ কে যোগ করা বোঝায় না, মানে নিউমেরিক্যাল যোগ, যেটা মানে যে 5 আর 10 যদি একসাথে থাকি তাহলে আমি সরাসরি 15 লিখে দেই, ঠিক আছে। এটা মানে এটা না। এটা মানে হলো যে তুমি একটা সামান্তরিক আঁকাবা, সেই সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য থাকবে কি এবি, আরেকটা থাকবে বিসি, তাহলে যে কর্ণটা হবে সেই কর্ণটা হলো যেটা, ঠিক আছে। এখন সেই কর্ণটার দৈর্ঘ্য যদি তুমি চিন্তা করো, সেই কর্ণটার দৈর্ঘ্য হবে যে এই এসির সমান, ঠিক আছে। তো তখন আমি এই জিনিসটা জানতাম না যে আসলে এটা দ্বারা সামান্তরিক বোঝায়, সামান্তরিকের কর্ণটা বোঝায়, এটা দ্বারা কিন্তু সামান্তরিকের কর্ণ বোঝায়, যে কর্ণটার যেই কর্ণটার দুইটা বাহু হইলো, যে সন্নিহিত দুইটা বাহু হইলো এটা, ঠিক আছে। এটা তো এখানে আরেকটা কথা কি আছে জানো, যে যদি মনে করো যে আমি যদি বলি যে এইভাবে একটা কথা বলি, যেমন ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এই ত্রিভুজ আছে, তো ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই বাহু দ্বারা ধরো আমি 3 নিউটন একটা বলকে বুঝাইলাম। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। 3 নিউটনের বলকে বুঝাইলাম, এটা দ্বারা বুঝাইলাম ধরো 4 নিউটনের একটা বলকে, এটা দ্বারা বুঝাইলাম ধরো 5 নিউটনের একটা বলকে, ঠিক আছে। তো এখন তুমি বলো তো দেখি, এই যে ধরো এখানে ভেক্টর আছে, কি ভেক্টর কি কি, যে তোমার এসি ভেক্টর সমান হলো কি এবি প্লাস বিসি। আচ্ছা, তো তোমরা আমাকে বলো তো দেখি যে আমি কি এটা লিখতে পারবো যে এসি যেটা, এটা ধরো নিউটন, বল এগুলো। তো বলো তো দেখি এসি ভেক্টর মনে করো এটা, এটা সমান সমান কি আমি 5 নিউটন, এটা লিখতে পারবো? কি মনে হয়? না ভাইয়া, কেন লিখতে পারবো না? যে বল হইতে একটা ভেক্টর আসি না। আচ্ছা, বল তো ভেক্টর রাশি, ওটা তো এসি বরাবর ক্রিয়া করতেছে, ওটা তো ভ্যালু। আমি এসি দ্বারাও তো ভ্যালুই বোঝাচ্ছি, একটা ভেক্টরের ভ্যালু বোঝাচ্ছি। আমি কি এটা লিখতে পারবো বলো তো দেখি? বা মনে হয় তো লেখা যাবে, লেখা যাবে, কেন লেখা যাবে? কারণ এখানে এসি ভেক্টরের রিপ্রেজেন্টকারী যে মানে রেখাটা সেটার মান 5 নিউটন। আচ্ছা, রিপ্রেজেন্ট বলতেছো, রিপ্রেজেন্ট আর সমান কি এক জিনিস? না, আচ্ছা, তো মনে করো তোমার তোমার এক বন্ধুর বিয়ে, বুঝছো? তো তোমার এক বন্ধুর বিয়ে, তোমার বন্ধু দাওয়াত দিছে তোমারে। তো এখন তুমি খুবই ব্যস্ত, তুমি দাওয়াতে যাইতে পারবে না। এখন তুমি যদি না যেতে পারো, তোমার বন্ধু কষ্ট পাবে। তো তোমার বউ আছে, তোমার বউরে পাঠাই দিলা, ঠিক আছে। তো তোমার বন্ধু কি কষ্ট পাবে? কষ্ট হবে না, বলবে যে আমার বন্ধু অনেক বিজি ছিল, এই কারণে নিজে না আসতে না পারা তোমার মানে তার বউকে পাঠাই দিচ্ছে, সুতরাং দাওয়াতটা সে রাখছে, ঠিক আছে, সে কিন্তু কষ্ট হবে না, ঠিক আছে। তো কিন্তু তুমি কিন্তু যাও নাই, তুমি না যাও কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে, তোমার বউরে পাঠাই দিচ্ছ। তোমার এখানে কিন্তু তোমার বউ হলো কি তোমার রিপ্রেজেন্টেটিভ, তাই না? মানে তোমাকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু তোমার বউ আর তুমি কিন্তু সেম জিনিস না, সেম জিনিস। না বা তো এইখানে কাহিনীটা কি আমি তোমাকে বলি, তুমি যদি এসি বলো, এসি এটা কি একটা দৈর্ঘ্য না?
জি। দৈর্ঘ্য কিনা? এই দৈর্ঘ্যের একক কি? মিটার, সেন্টিমিটার বা তুমি কিলোমিটার বলো, যেটাই বলো, তাই কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আর এই যে এটা কি? বল। বল। তার মানে কি? এটা বল। বল মানে কি? বল মানে এটা একটা কি, মানে একক হলো নিউটন। তো তাহলে তুমি কি কোনোদিন দেখছো যে 5 মিলিমিটার সমান 5 মিলিমিটার বা 5 নিউটন সমান 5 মিলিমিটার বা 5 মিটার, ধরো মিটারই বলি আমি, 5 নিউটন, এটা কি বলা যাবে? না ভাইয়া। না ভাইয়া। এটা না বললে আমি যদি এখানে এই কাজটা করি, আমি এটা যদি এই কাজটা করি, তাহলে দেখা যায়, দেখো তো আমি করতে পারি কিনা। এটা না বললে আমি যদি এটা করি, 5 নিউটন লিখবো, ওকে, তার আগে এখানে আমি একটা কে দিয়ে দিলাম। তো কে দিয়া বললাম যে কে এর ভ্যালু হলো এটা 1 ইন্টু মিটার পার নিউটন। এটা যদি লিখি তাহলে কোনো সমস্যা আছে? দেখো তো, একক এবার ব্যালেন্স হয়ে যাবে না? 5 জি মিটার, ভাইয়া। এই কে এর ভ্যালু যদি আমি যেটা লিখি 1 ইন্টু মিটার বাই নিউটন ইন্টু 5 নিউটন, এটা লিখলে কি যে এটা ব্যালেন্স হয়ে যাবে না? দেখো তো, এই নিউটন নিউটন কাটা, এখানে মিটার থেকে যেতেছে। তার মানে এই জিনিসটা কিন্তু আমার আনা লাগতেছে যদি আমি এই দুইটা সমান লিখতে চাই, মানে একটা কনস্ট্যান্ট কিন্তু আনা লাগতেছে। বুঝছো আমার কথা? যদি সমান লিখতে চাই, জি ভাইয়া। তো এখন এটা কিন্তু মানে আমি কিন্তু সরাসরি সমান লিখতে পারতেছি না। তার মানে আমি যদি এখানে কে লিখি, তার মানে এখানে একটা সমানুপাতিক চিহ্ন দিতে হবে। 5 is proportional to, মানে 5 মিটার is proportional to 5 নিউটন। এর মানে হইতেছে যে তুমি যদি এই লেন্থটাকে বাড়াও, মানে এসি এই লেন্থটাকে যদি বাড়াও, তার মানে কি তোমার বলের ভ্যালুটাও বাড়বে। বুঝতে পেরেছো আমার কথা? যেমন ধরো আমি এই জিনিসটাকে এই সেম ত্রিভুজ, মনে করো একটা সদৃশকোণী ত্রিভুজ লিখলাম আগে, একদম মনে করো কোণগুলো একদম সেম, ওকে, কোণগুলো একদম সেম। তো এখন আমি কিন্তু এই ত্রিভুজটা দিয়েও আমি সেম বলগুলাকেই প্রকাশ করতে পারবো। করতে পারবো না? করতে পারবো, কিন্তু দেখো এটার লেন্থ অনেক বড়, এটার লেন্থ অনেক অনেক বড়। তো একজন যদি বলে যে এই এসি সমান 5 নিউটন, তাহলে এসি সমান 5 নিউটন, এটা বললো আরেকজন বললো যে তুমি যে এইখানকার এসি সমান 5 নিউটন, তাহলে তো দৈর্ঘ্যের হিসেবে তো দুইটা জিনিস সেম হলো না, তাই না? তো এই কারণে এটা সমান আসলে বলা যাবে না, বলতে হবে কি সমানুপাতিক। বুঝছো? ভাইয়া এই কেসটা সাবজেক্ট টু সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে না, মানে পার্সন টু পার্সন এটা ভ্যারি করবে। হ্যাঁ, ভেরি তো করবে, তাই এই কারণে তো সমান তো তুমি লিখতে পারবে না, তাহলে তুমি সমানুপাতিক লিখবে না। জি কারণ ভাইয়া। তুমি এখানে আবার তুমি এখানে মিটারে না দিলে কিলোমিটার দিয়ে ইউজ করলা, ঠিক আছে, আমি এখানে মিটার দিয়ে ইউজ করলাম, তাহলে তো এই লেন্থটাও আলাদা হয়ে যেতেছে, লেন্থটাও আলাদা হয়ে যেতেছে না? তো এই কারণে যেটা করতে হয় সেটা হলো কি, তোমার ওই ভেক্টর গুলাকে তোমার এই সমানুপাতিক দিয়ে তোমার প্রকাশ করা লাগে, যে আসলে এইটার যে দৈর্ঘ্যটা, এটা দৈর্ঘ্যটা আসলে রিপ্রেজেন্ট করে, মানে কি সমান না, কিন্তু এটা সমানুপাতিক, মানে এটা বড় হলে এটা বড় হবে, এটা ছোট হলে এটা ছোট হবে। বুঝছো? কিন্তু মানে অনুপাত সমান, মানে তুমি যে জিনিসটা এইভাবে প্রকাশ করতে পারো, বলি মানে এসি এর দৈর্ঘ্য যেরকম করে প্রকাশ করতে পারতে, মনে করো এসি এর দৈর্ঘ্য বাই 5 নিউটন সমান এবি এর দৈর্ঘ্য বাই তোমার 3 নিউটন, এটা সমান আবার কি বিসি, হ্যাঁ বিসি কইছিল, বিসি, হ্যাঁ বিসি হলো তোমার 4 নিউটন, এইটা করতে পারো। ঠিক আছে, মানে এসি বিসি আর এসি এবি আর বিসি এমন অনুপাতে আছে যেটা হলো যে এই এরকম অনুপাতের সমান, মানে এরকম, এটা বুঝতে পারছো? মানে এরকম করে লিখতে পারবা। ঠিক আছে, মানে এই ত্রিভুজের জন্য এখানে যে একটা কে আসবে, সেই কে এর ভ্যালু কি থাকবে? সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পেরেছো? মানে আমি যে আইডিয়াটা দিচ্ছি এটা কি বুঝছো নাকি মাথার মধ্যে গেছে? বুঝছি ভাইয়া। মানে মোদ্দা কথা হলো যে তুমি যেই ত্রিভুজ দিয়া তিনটা ভেক্টরকে প্রকাশ করবা, ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর ওই ভেক্টরের মান সমান না, কিন্তু সমানুপাতিক। বুঝতে পারছো আমার কথা? মান জি ভাই, সমান না, কিন্তু কি সমানুপাতিক। সমানুপাতিক। ঠিক আছে, এইটাই আমি বুঝাইতে চাইতেছি। এখন চিন্তা করো যে আমি যদি অনেকগুলা, মনে করো যে একটা ত্রিভুজ দিয়ে অনেকগুলা ইয়া করি, মনে করো যে প্রকাশ করি, যেমন ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজটা এরকম, এদিকে এ বি, এটা মনে করো এ বি, এটা সি,
এর দিকে হলো ডি, আচ্ছা এটা এদিকে আছে এবিসি। আচ্ছা এটা হলো তোমার এই দিক বরাবর তোমার আমি একটা বল নিচ্ছি, সেটা হলো তোমার 5 নিউটন, এদিকে 3 নিউটন, ঠিক আছে। এইদিকে হলো তোমার 4 নিউটন, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজ দ্বারা কিন্তু আমি আরো অনেকগুলা ইয়াকে মনে করো যে তোমার আরো অনেকগুলা ভেক্টরকেই প্রকাশ করতে পারি। এটা তো বলকে প্রকাশ করলাম, তো এখানে আমি যদি তোমার বেগকে প্রকাশ করতে চাই তাহলেও কিন্তু প্রকাশ করা যাবে, কিন্তু এই রেশিও গুলা কিন্তু সেম থাকবে, ঠিক আছে। আমি এখানে 4 না লিখে 8 লিখতে পারি, 8 মিটার পার সেকেন্ড। তো এইটা তখন বাইরে হয়ে যাবে কি 6 মিটার পার সেকেন্ড। এটা তখন বাইরে কি হয়ে যাবে, এটা তোমার 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন আমি এই তিনটা ভেক্টর দ্বারা, এই তিনটা বাহু দ্বারাই আমি অন্য একটা ভেক্টর ইয়া করি, যেমন ধরো তোমার সরণ, ঠিক আছে। সরণ যেমন ধরো সরণ হতে পারে, ত্বরণ হতে পারে, যেমন ত্বরণ হতে পারে, যেমন ধরো এখানে 5 আছে না, তুমি 15 নিয়ে আসো, 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এইখানে তোমার দিতে হবে কি 3 গুণ 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা তখন দিতে হবে 3 গুণ 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে আমি একটা ত্রিভুজ দিয়েই তিনটা রাশিকে প্রকাশ করতেছি, একটা কি বেগ, আরেকটা কি বল, আরেকটা কি ত্বরণ, ঠিক আছে। তো এখানে তাহলে আমি এখান থেকে কি কি বলতে পারি বলো দেখি, কি কি বলতে পারি। যে আমি এটা বলতে পারি যে এসি ইজ প্রপোর্শনাল টু কি 5 বলতে পারি, এটা বলতে পারি না, 5 নিউটন জি ভাই, বলতে পারি ভাই। এসি। আচ্ছা, আবার সেম ভাবে এটাও বলতে পারি যে কি বলতে পারি, বিসি ইজ প্রপোর্শনাল টু কি তোমার 3 নিউটন। আবার এবি ইজ প্রপোর্শনাল টু কি বলো, এবি হলো কি 4 নিউটন। আচ্ছা, তো আবার আরেকটা কথা বলতে পারি কি, তো দেখো এই যে তিনটা জিনিস আমি বলতে পারি, তাহলে দেখো তো এখান থেকে এই লাইনটা লেখা যায় না যে এসি বাই 5 সমান কে, আর এখান থেকে লেখা যায় বিসি বাই 3 নিউটন সমান কে, আর এখান থেকে লেখা যায় কি এবি বাই 4 নিউটন সমান কে। দেখো এখন কে গুলা তো সবগুলা সেম, তাহলে এখান থেকে লেখা যাবে কি এসি 5 বিসি 3 আর এবি তোমার 4, এটা। তো এটা হলো বলের জন্য। তো তোমার আমাকে বলো এই বেগের জন্য কি সেম ভাবে লেখা যাবে না আবার, বেগের জন্য। আবার এখন যদি আমি যে দেখো এই ত্রিভুজের এই লেন্থ গুলা হিসাব না করে আমি যদি জাস্ট এটার কথা বলি, যেমন ধরো বেগ, আরেকটা বেগ, তারপরে ধরো তোমার আরেকটা বেগ 8 মিটার পার সেকেন্ড, নিচে দিলাম বল 4 নিউটন, না 4 নিউটন, এখানে 5 নিউটন, এখানে 5 নিউটন, তারপরে 8 মিটার পার এখানে 4 নিউটন, তারপরে 6 এর নিচে কি, 6 এর নিচে হলো তোমার 3 নিউটন। এটা লিখে যাবে বলো তো দেখি সম্পর্ক করে, লিখে যাবে এই লাইনটা লিখে যাবে। জি ভাইয়া, লেখা যাবে স্যার। আচ্ছা, এটা কিভাবে লেখা যাবে বলো তো দেখি, কারণ এইখানে তো এটা দেও, আমি যদি এই লাইনটা লিখতে পারি, আমি যদি এটা এই লাইনটা লিখতে পারি, তাহলে তো আমি এই লাইনটাও লিখতে পারি। এটা কপি করে লিখি, এই লাইনটা যদি লিখতে পারি তাহলে তো আমি এই লাইনটাও লিখতে পারবো। 10 মিটার পার সেকেন্ড, 3 মিটার নিউটন, আর এটা কি 4 নিউটন, এটাও তো লিখতে পারবো। তো এখন এই দুইটাকে যদি কম্বিনেশন করি তাহলে তো এটাই আসবে, কম্বিনেশন করতে পারবে না, বুঝছো? ঠিক জি আছে। ভাইয়া। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে আজকে আমি একটা তোমাদেরকে ম্যাথ দিছিলাম, ঠিক আছে। ম্যাথটা ছিল এরকম যে একটা নদী ছিল, আরেকটা নদী ছিল, তোমরা ওইখানে টাইম ব্যয় করছিলে সবাই, আর কোন ব্যয় করছিলে আমি ভুল বললাম কিনা। জি ভাইয়া। আচ্ছা দেখো ওইটাতে ছিল কি আসলে, তোমার নদীটার ইয়া ছিল, স্রোত ছিল এদিকে, মনে করো এদিকে মনে করো স্রোত ছিল, ওকে, এদিকে স্রোত ছিল, আর তোমার ওই লোকটা রওনা দিছিল কোন দিকে, এই বিন্দু থেকে এটার বিপরীত
বিন্দু দিকে, তাই না? কিন্তু লোকটা তোমার ফাইনালি স্রোতের ধাক্কায় কোন দিকে যাবে? এদিক বরাবর, তাই কিনা? তো তাহলে দেখো এইটা হলো কি তার মানে ইনিশিয়াল যে তোমার ওইয়াটা ভেলোসিটিটা 15 মিটার পার সেকেন্ড, আর স্রোতের বেগটা ছিল কত এদিক বরাবর? তোমার 10 মিটার পার সেকেন্ড। তো এটা যেহেতু ভেক্টর রাশি, তো এটাকে তুমি শিফট করে এদিকেও নিয়ে আসতে পারো, এখানেও নিয়ে আসতে পারো 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমি চাচ্ছি কি এই এই যে ত্রিভুজ তৈরি হয়েছে না, এই ত্রিভুজের মাধ্যমে আমি ভেক্টর গুলাকে নিয়ে আসবো। এইটা কি? এটা হলো লব্ধি, লব্ধি যে ইয়াটা মানে লব্ধি বেগটা যেটা সেটা আর মিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে এখানে আরেকটা কথা ছিল, সেই কথাটা হলো কি জানো? সেই কথাটা হলো যে দেখো তোমার এইটুকুর যে ইয়াটা ছিল তোমার দূরত্বটা, সেই দূরত্বটা কত ছিল এইটুকুর? 2 কিলোমিটার। 2 কিলোমিটার ছিল, হ্যাঁ। এটা ছিল 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার যদি থাকে তাহলে চিন্তা করো তো, এটা তো 2 কিলোমিটার, তাই না? এটা তো একটা সরণ। তো আমি এই যে যে লেন্থটা, এটাকে যদি আমি 2 কিলোমিটার দ্বারা প্রকাশ করি, আরেকটা কালার নিয়ে আসি, এটাকে যদি 2 কিলোমিটার দ্বারা প্রকাশ করি, তো এটা তো জানি না, এটাকে আমি এক্স কিলোমিটার দ্বারা প্রকাশ করি বা এক্স মিটার, ঠিক আছে? আচ্ছা, তো এইটাও তো জানি না, ঠিক আছে? এটা ধরো ওয়াই মিটার। তো দেখো আমার এখানে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের বাহুগুলা, সেই তিনটা ত্রিভুজ, সেই ত্রিভুজের তিনটা বাহুগুলা, তিনটা বাহু তোমার কি করে? দুইটা আলাদা আলাদা ভেক্টরকে প্রকাশ করতেছে। একটা ভেক্টর কি লেন্থ বা দৈর্ঘ্য, আর একটা ভেক্টর কি বেগ, তাই না? বুঝছো আমার কথা? জি ভাইয়া বুঝছি। তো এখন এই যে এই বরাবর যেই ভেক্টরটা যাচ্ছে বা এই বরাবর যে লেন্থটা, এই লেন্থটা কিসের সমানুপাতিক? মানে এটাকে রিপ্রেজেন্ট করতেছে আর এটাকে রিপ্রেজেন্ট করতেছে। আবার এইটুকু ত্রিভুজের এইটুকু কি করতেছে? এটাকে রিপ্রেজেন্ট করতেছে আর এটাকে রিপ্রেজেন্ট করতেছে। আবার এইটার তো কোনো কাজই নেই, আমার তো দরকারই না, আসলে আমার তো লোক দিতে বাইরে কোনো দরকারই না, আমার দরকার এইটা। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারবো না, 2 মিটার বাই 15 সমান কত লিখতে পারবো? এক্স বাই 10, এটা লিখতে পারবো না? তো তাহলে দেখো একটু কাটাকাটি করলে কি হয়? 10 20 বাই 15, তাই না? এক্স তার মানে কি তোমার 4/3 এক্স। তার মানে আমার মিটার কি এক্স এর ভ্যালু কি আসছে? এটা আসছে 4/3 বা কি 1.33। ঠিক আছে, তার মানে তোমার যদি একটা ত্রিভুজ একটা ত্রিভুজ অনেকগুলা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওই অনেকগুলা ভেক্টর কি হবে? তোমার অনুপাত সমান হবে। আমার কথাটা বুঝতে পেরেছো? অনুপাত সমান হবে। ঠিক আছে, ভাই 2 মিটারটা কিভাবে লিখছেন? হ্যাঁ হ্যাঁ, 2 মিটারটা কিভাবে লিখবো আর একটু বলেন। 2 মিটারটা গিভেন ছিল, মানে এটার পুকুর ইয়ার মানে নদীর প্রস্থ। ও আচ্ছা। বুঝতে পেরেছো? এখানে এই একটা রেখা যে একটা নির্দিষ্ট একক রিপ্রেজেন্ট করতেছে, এমত অবস্থায় আরেকটাকে রিপ্রেজেন্ট করলে তাদের অনুপাত যে সমান হবে, এটা বুঝি নাই এই বিষয়টা। আচ্ছা, তুমি আমাকে বলো, ধরো বেগ নাই, ওকে, জি ভাই। বেগ নাই। তো এখন এই যে যে বিষয়টা মনে করো যে এই যে যে 2 মিটার, সেটা এটা এই এই রেখার দৈর্ঘ্য। আবার এই রেখার দৈর্ঘ্যটাকে আমি কি 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 বলছি? এক্স মিটার বলছি। আর এই রেখার দৈর্ঘ্যটাকে বলছি কি ওয়াই মিটার, ওকে। তো তাহলে তাহলে এই মিটার বা তোমার এই যে সরণগুলা তো তোমার ভেক্টর রাশি, তাই না? যেমন ধরো একটা লোক যদি এইখানে থাকে, এইখান থেকে যদি ফাইনালি সে এইদিকে যায়, এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে বোঝাচ্ছে সে এইখান থেকে এইখানে গেছে, ঠিক আছে, কিন্তু সেম রেজাল্টটা কি সে এইভাবে যায় পারে না? এইদিকে গেলাম, যাওয়ার পরে আবার এইদিকে আসলাম, সেম রেজাল্টটা কি হয় কিনা? জি ভাই। তার মানে এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি হলো তোমার এই ভেক্টরটা, তাই না? তো এখন তার মানে এই যে যে ভেক্টর, এই ভেক্টরকে তোমার এই ভেক্টরের ভ্যালুটা হলো এটা, মানে এই এক্স মিটার দ্বারা এই ভেক্টরের ভ্যালুটাকে কি করতেছে? রিপ্রেজেন্ট করতেছে। আবার এই যে যে ভেক্টরটা, এই ভেক্টরের ভ্যালুটা কি? এই যে 2 মিটার, এই লেন্থটা দ্বারা 2 মিটারকে রিপ্রেজেন্ট করতেছে। আর সেম ভাবে এটা, তো ধরো আমি একটা পয়েন্ট দিতেছি, এটা ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা এ পয়েন্ট। তাহলে আমি এটা অবশ্যই বলতে পারি যে তোমার এ বি আর বি সি যোগ করলে কি হয়? এসি হয়। তো এখন আবার এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার দেওয়া আছে, মানে 2 মিটার, ওয়াই মিটার, এক্স মিটার। তাহলে আমি এটা তো অবশ্যই বলতে পারি যে এবি বাই 2 মিটার সমান বিসি বাই এক্স মিটার।
আর এসি বাই ওয়াই মিটার। তো এখন এটা কিভাবে আসলো? এটা আসলো তো যে এখান থেকে এবি কি করতেছে, এবি ইজ প্রপোর্শনাল টু কি 2 না, 2 মিটার। আর জি ভাইয়া। বিসি ইজ প্রপোর্শনাল টু এক্স আর এসি ইজ প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে এইভাবে আসে না, বুঝো নাই? ইজ প্রপোর্শনাল টু, এটা বুঝছি ভাইয়া। এখন হ্যাঁ এখন এখানে আসে। আর কি ভেলোসিটির জন্য কিভাবে এটা? আচ্ছা এখন ভেলোসিটির জন্য। তো এখন ওই লোকটা এদিক বরাবর তোমার ইয়া ছিল, মনে করো ওই নদীর বেগ ছিল, এদিক বরাবর ছিল কি স্রোতের বেগ। ঠিক আছে, এখন দেখো স্রোতের বেগ যেহেতু তোমার এই ডিরেকশন বরাবর, সরি স্রোতের বেগ না, এটা হলো নৌকার বেগ আর কি। নৌকার বেগ যদি এই দিক বরাবর হয়, নৌকার বেগ যদি এই দিক বরাবর হয়, আর স্রোতের বেগটাও যদি এই দিক বরাবর হয়, আর ওই লোকটার ফাইনাল বেগ তো এটার উপর দিয়ে না, মানে ফাইনাল রাস্তাটা কি এই রাস্তায় যাচ্ছে না সে? জি ভাইয়া। তো ফাইনালি যদি সে এই রাস্তায় যায়, তাহলে ফাইনালি বেগটা কি এদিক বরাবর না? তো এদিক বরাবর যদি হয়, তাহলে তিনটা বেগ আমি এই এই তিনটা বাহু দ্বারা প্রকাশ করতে পারতেছি কিনা? জি ভাইয়া। আচ্ছা, তার মানে এই বাহুটা যদি মনে করো যে আমি যদি এইখান থেকে এইখানে আসি, তো ধরো তোমার বেগ হলো আর মিটার পার সেকেন্ড। তো সেম জিনিসটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি, আমি কিছু একটা এদিকে গেলাম একটা বেগ নিয়ে, আবার কিছু একটা এদিক দিয়ে বেগ নিয়ে আসলাম, তাহলে কি আমার এই আরটাই হয় না, সেম রেজাল্টটাই হয় কিনা? হ্যাঁ ভাইয়া। তো এটা যদি আর মিটার হয়, তো এখানে তো আগের থেকে দেওয়া ছিল 10 মিটার, কারণ তোমার এই দিক বরাবর তো আসলে আমার কোনো বেগ ছিল না, আমি তো যাচ্ছিলাম এদিক বরাবর, তাই না? এদিক বরাবর যে আমি যে এখন যে এদিক বরাবর যাচ্ছি, এটা যাওয়ার জন্য তো আমাকে হেল্প করতেছে এই বেগটা। আমার তো নিজের ক্ষমতা তো এটা, আমি তো এটা চাচ্ছি, কিন্তু আমাকে তো ধাক্কা দিচ্ছে এই বেগটা। তার মানে তোমার এই যে এই দিক বরাবর যে বেগটা, সেটা সম্পূর্ণটাই স্রোত প্রডিউস করবে, তুমি কোনো বেগই প্রডিউস করবে না এই দিক বরাবর। ঠিক আছে, তুমি শুধুমাত্র এই ভার্টিক্যাল মানে তোমার ওয়াই অক্ষ বরাবরটাই প্রডিউস করতেছো। তার মানে এই যে 10 মিটার পার সেকেন্ড, এটা কি? এটা হলো স্রোতের বেগটা। আর এটা হলো কি তুমি যেটা দিচ্ছিলা, তুমি কত দিচ্ছিলা? 15। ঠিক আছে, তার মানে তুমি একটা ত্রিভুজের সাহায্যে দুই সেট ভেক্টর নিয়ে আসছো। একটা ত্রিভুজের সাহায্যে 2 সেট ভেক্টর নিয়ে আসছো। এক সেট ভেক্টর কি বল, সরি বেগ, আর এক সেট ভেক্টর কি সরণ। সরণ। বুঝতে পেরেছো আমার কথা? এখন আমি সেম কথাটা লিখতে পারি না, জি ভাইয়া। এবি বাই 15, তারপরে বিসি। বিসি বাই 10 সমান এসি বাই আর, লিখতে পারি কিনা? হ্যাঁ ভাইয়া লিখতে পারি। তো এখন এই দুটো যদি কম্বিনেশন করো, তাহলে এবি আর এসিটা কি তুমি সরাই নিতে পারবে না, নাকি ওইটারও ক্যালকুলেশন দেখতে চাও? দেখাই দিব? একটু করে দেন। আচ্ছা দেখাই দেন ভাইয়া। আচ্ছা, দেখো তোমার এইটুকুর যে অনুপাত, সেটাকে আমি কে বললাম, আর এইটুকুর অনুপাত তো সেম হবে না, কারণ এককই তো আলাদা, এটা তো মিটার পার সেকেন্ড, এটা তো মিটার, তাই না? এককই তো আলাদা, এটা ধরো K1। তো এইখান থেকে আমাকে বলো তো দেখি, এবি সমান কি হবে? এবি সমান কি হবে? K1 15 K1 আচ্ছা, এখান থেকে বিসি কি হবে? 10 10 K1। K1। আর তোমার এসি সমান আর K1। তো এখন এই জায়গাতে এই জিনিসগুলো বসাই নাও। কত? এবি সমান 15 K1 বিসি সমান 10 K1, 10 K1। এসি সমান হলো আর K1। ওকে, তো এখন দেখো তো এই সব জায়গা থেকে যে এই জায়গাটা এটা সমান তো আগে থেকে কে ছিল, তো এইটুকু থেকে দেখো তো এই K1টাকে তুমি সরাই নিতে পারো না? বুঝছো আমার কথা? K1টাকে কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারো না? কাটাকাটি করতে পারো বাদ না? দিতে পারি। বাদ বাদ দিতে দিতে পারি বলতে ভাই লিখতে পারি আমরা K বাই K1 ইজ ইকুয়াল টু 15/2। দেখো K/K1, হ্যাঁ K/K1, কারণ যেখানে তো আগে থেকে কে ছিল, এখন যদি তুমি K/K1 দ্বারা ভাগ করো আর কি, এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা চলে যাবে। তো এইখানে তো এটা তো কনস্ট্যান্ট, তাই না? এটা একটা নতুন কনস্ট্যান্ট আসলো না? নতুন সমানুপাতিক ধ্রুবক আর কি। মানে এই ক্ষেত্রে এই যে এটা হবে 15 সমান K/K1 ইন্টু 2। এটার জন্যই তোমার এটা যদি তুলে দাও, তাহলে তোমার সমানুপাতিক চিহ্নটা আসে। বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এই তো এইভাবে ইয়াটা আসে, মানে তোমার দুটোর অনুপাতটা আসে। তো তাহলে এটাতে কি হবে, তোমার একটা ত্রিভুজের মাধ্যমে যদি অনেকগুলা ভেক্টরের সেট নিয়ে আসো, তাহলে সবগুলা লেন্থের কি হবে, অনুপাত কি হবে, সমান হবে। বুঝতে পেরেছো আমার কথা?
আর এইগুলা যেহেতু লেন্থের সমানুপাতিক, তাই এখানে একটা মজার একটা কাজ করা যায়, সেটা হলো কি, এটা দ্বারা অনেক কাজও হয়। যেমন ধরো তোমার মনে করো এটা একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা দ্বারা পি ভেক্টরকে প্রকাশ করতেছে, এটা কিউ, এটা আর, এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে চিন্তা করো তো দেখি, যে এটা হলো এবি ভেক্টর, ধরো এইদিকে, এটা এইদিকে, আর এটা ধরো এসি ভেক্টর হলো লব্ধি। ঠিক আছে, তো চিন্তা করো তো দেখি, আমি এটা লিখতে পারি না, এবি বাই পি, মানে ভেক্টর চিহ্ন না দিয়া, মানে লার্জেস্ট মানটা নিচ্ছি, এসি এর লেন্থ বাই আর সমান কি, মানে এস এ বিসি এর লেন্থ, হ্যাঁ বিসি আর এসি এর লেন্থ হলো কিউ। এটা লিখতে পারি না এই ত্রিভুজ থেকে? এটা জি ভাইয়া। এটাই হ্যাঁ তো লিখতে বললাম। পারি। আবার দেখো তো এই ত্রিভুজের এই যে অ্যাঙ্গেল গুলো আছে, ধরো এটা হলো এটা তোমার ধরো ছোট এ অ্যাঙ্গেল, এটা ধরো থিটা, এটা হলো আলফা, এটা হলো বিটা। তো দেখো তো আমরা কি এই জিনিসটা জানতাম কিনা, যে এবি বাই সাইনের একটা সূত্র ছিল না, এবি বাই সাইন বিটা সমান তোমার বিসি বাই কি লিখবা, বিসি বাই সাইন থিটা, sin থিটা আর এসি বাই কি লিখবা, এসি বাই হলো sin আলফা। এটা লেখা যায় না বলো তো দেখি, মানে এই এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজ থেকে এটা লেখা যায় না? জি হ্যাঁ ভাইয়া, লেখা ত্রিভুজের যায়। সাইন সূত্র। হ্যাঁ, তো আবার দেখো এটাও কিন্তু অনুপাত, তাই না? এটা কিন্তু আমরা ওই যে ভেক্টরের থেকে শিখছি, ভেক্টরের মানে যেই বাহু দ্বারা যেই ভেক্টরটাকে বোঝাবে সেটা কি, সেই বাহু সেই ভেক্টরটা ওই বাহুর সমানুপাতিক, তাই কিনা? ওটা থেকে এটা শিখছি। তাহলে এই দুটো যদি কম্বিনেশন করি তাহলে এরকম আসবে না, পি বাই সাইন বিটা তোমার কিউ বাই সাইন আলফা, আর আর বাই সাইন থিটা, আর বাই সাইন থিটা। এটা আসবে না বলো তো দেখি, এই দুটো যদি কম্বিনেশন করি? বুঝছো আমার কথা? জি ভাইয়া। ঠিক আছে, তার মানে ভেক্টরের যদি তোমার একটা ত্রিভুজে তুমি যদি নিয়ে আসো ভেক্টর গুলাকে, তাহলে কিন্তু এই যে সাইনের সূত্রটা ইউজ করতে পারতেছো। ঠিক আছে, তাহলে কি কজের সূত্রটা ইউজ করা যাবে এইভাবে, মানে ত্রিকোণমিতির এরকম যে কোনো একটা ত্রিভুজের মধ্যে যদি নিয়ে আসতে পারো, ওই ত্রিভুজের মধ্যে ত্রিকোণমিতির যত যত সূত্র তুমি ব্যবহার করতে পারো বা জানো তুমি, সবগুলাই কিন্তু ইউজ করা যাবে। বুঝতে পেরেছো আমার কথা? জি ভাইয়া বুঝতে পেরেছি। এটা কিন্তু ব্যবহার করতে পারবে। আচ্ছা, আরেকটা কথা যেটা হলো মোটামুটি এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, এটা আমি একটু লিখা দিব, এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো লব্ধি সবসময় বড় বলের দিকে হেলে থাকে। লব্ধি সবসময় বড় বলের দিকে হেলে থাকবে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে মনে করো যে এই এই একটা ম্যাথে মনে করো যে কিওয়ার্ড হলো এটা, ঠিক আছে? আমি যখন কলেজে পড়ি তখন আমার টিচার চিত্র আঁকাই ছিল, কিন্তু এই যে এই কথাটা নামাই না, তো তারপরে ম্যাথটা হচ্ছিল না, তারপরে স্যারে খুঁজে বের করতে পারতেছিল না যে আসলে ভুলটা কোথায়। ঠিক আছে, ভুলটা কোথায় সেটা খুঁজে বের করতে পারতেছিল না। তারপরে আমরা বলে দিছিলাম যে কাহিনীটা এটা, যে আসলে মানে লব্ধি সবসময় বড় বলের দিকে হেলে থাকে। তো এটার কাহিনীটা কি আসলে? আচ্ছা, এটা কি তোমরা বুঝছো? আমি এখানে যেই কথাটা লিখছি এটার মিনিংটা বুঝছো? না ভাইয়া। আচ্ছা, ধরো তোমার কাছে দুইটা বল আছে, একটা বল হলো তোমার একটা বল হলো তোমার 10 নিউটন, আরেকটা বল হলো কাছাকাছি 9 নিউটন। ঠিক আছে, তো এখন আমি যদি লব্ধি আঁকাই, ধরো এরকম করে লব্ধি আঁকালাম, মোটামুটি লব্ধি আঁকালাম, তো এটার লব্ধির একটা ভ্যালু আসবে আর, আর আর এর ভ্যালু তো আমরা পয়েন্ট করতে পারবো। এটা ধরো আলফা, এটা ধরো বিটা।
তো এইখানে বলো তো দেখি আলফা কোনটা বড় নাকি বিটা কোনটা বড়? আলফা কোণ বড়? আলফাটা বড়। আলফাটা বড় হবে। ঠিক আছে, বিটা কোণ বড় ছোট হওয়ার কারণটা আমি তোমাকে বলতেছি, আসলে কাহিনীটা কি হয়, না এটা হওয়ার কারণটা কি, যে লব্ধি সবসময় বড় বলের দিকে কেন হেলা থাকে, এটা তুমি সামান্তরিক দেয়া ব্যাখ্যা করতে পারো। এখানে আমি একটা সামান্তরিক আঁকাইতেছি, দেখো বেশ বড় সড়ো একটা সামান্তরিক। এটা একটা সামান্তরিক না? তো এই বলটা ধরো তোমার 100 নিউটন, এই বলটা ধরো তোমার 5 নিউটন। তো এখন এদের লব্ধিটা মানে এর লব্ধিটা কে প্রকাশ করে বলো, কে নির্দেশ করে? লব্ধিটা কর্ণ না? কর্ণ কি লব্ধি নির্দেশ করবে না? জি ভাইয়া। এইবার আমার মনে হয় আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, যে দেখো এই লব্ধিটা, এই দেখো বড় বল যেটা সেটার অ্যাঙ্গেলটা কি ছোট, আর এটা কি অ্যাঙ্গেলটা বড় না? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি কি লিখছে। তার মানে আবার সেম ভাবে যেমন ধরো তুমি যদি এদিক থেকে একটা বস্তুরে টানো, তোমার বন্ধু যদি এদিক থেকে টানে, ঠিক আছে, তুমি অনেক মোটা সোটা মানুষ, অনেক শক্তি বেশি, তুমি ধরো 50 নিউটন দিয়ে একটা বস্তুরে টানতেছো, আর তোমার বন্ধু 1 নিউটন দিয়ে টানতেছে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার দিকে এই বস্তুটা যাওয়ার চেষ্টা করবে, এদিক বরাবর চলে আসবে, তাই না? এদিকে একটা আর নিয়ে যেতে হবে, ঠিক আছে, মানে জিনিসটা কিন্তু তোমার দিকে চলে আসার চেষ্টা করবে, মানে তোমার বন্ধুর দিকে যাবে না। ঠিক আছে, এটা কি মনে থাকবে সবার, কি বলছে এটা, যে লব্ধি জি সবসময় বড় ভাইয়া, বলের দিকে হাইলা থাকবে। ঠিক আছে, এটা কিন্তু হেলে থাকবে। অনেক বড় একটা জিনিস, এটা কিন্তু আমাদের কাজে আসবে। ঠিক আছে, তো তাহলে আমি এইখান থেকে আসলে শিখলাম কি, শিখলাম হলো লব্ধি সবসময় বড় বলের দিকে হাইলা থাকবে, এটা একটা কথা। আর একটা কথা কি, যে তুমি একটা ত্রিভুজের মধ্যে যদি অনেকগুলা বল নিয়ে আসো, তাহলে ত্রিভুজের দৈর্ঘ্যটা কি হবে বলের, সমান নাকি সমানুপাতিক? সমানুপাতিক। 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 হ্যাঁ, এবার ওইখানে যদি ওই ত্রিভুজে ওই একই ত্রিভুজ, মনে করো যে আমি এতটা এলসে, আমি নতুন করে আরেক ত্রিভুজ আঁকাই নাই, না আঁকাই ওই ত্রিভুজের মধ্যে যদি আমি আরো কয়েকটা বল নিয়ে আসি, বা ধরো অন্য কোনো ভেক্টর নিয়ে আসি, তাহলে তোমার ওই বল আর ওই ভেক্টরটা কি হবে, সমানুপাতিক হবে, তাই না? মানে আমি এটাই তো বললাম, যে এখানে যদি আমার একটা ত্রিভুজ হ্যাঁ থাকে, জি এখানে ভাইয়া। আমি জি এখানে ভাইয়া, আমি এই বাহুকে আমি নিউটনে প্রকাশ করলাম, আবার এই বাহুকে তোমার ধরো মিটারে প্রকাশ করলাম, 3 মিটার, তাহলে এই এটা কি হবে, সমানুপাতিক। এখানে ধরো আবার ইয়া নিলাম, ধরো তোমার এখানে ধরো এখানে ধরো 10 নিলাম, এখানে ধরো ইয়া নিলাম, মনে করো অন্য কিছু একটা নিলাম, 6 মিটার, তার মানে কি এটা সমানুপাতিক, বুঝছো না? এরকম ভাই ঘটনা। এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রে এক সেট ভেক্টরের সাহায্যে আমরা প্রবলেম সলভ করলাম, যদি একাধিক সেট ভেক্টর ইউজ করতাম সেক্ষেত্রে সে আমাদের অঙ্কে কিভাবে সাহায্য করতো সেটা। আর ওটাও সেমই হতো, তখন ওই দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ হতো, যদি অনুপাত সেম থাকে, সদৃশকোণী ত্রিভুজ হতো। মানে মনে করো যে যদি তোমার ইয়া করো, মনে করো এখানে একটা ত্রিভুজ আছে, ধরো এটা হলো 5, এটা হলো ধরো 4, এটা হলো 3, ঠিক আছে, এইভাবে আছে, ধরো এরকম। এরকম আছে, হ্যাঁ। তোমার যদি এরকম যদি আরেকটা ত্রিভুজ নাও, আরেকটা ত্রিভুজ নিলে, এটা ধরো 10, এটা ধরো 6 নিলা, এটা ধরো 4, দেখো তো এই যে এরা কি, এটা ধরো মিটার, এগুলো এগুলো মিটার, এগুলো নিউটন। দেখো আমি এমন ভাবে নিচ্ছি যাতে কি হয়, দেখো একটা আরেকটা দ্বিগুণ না, দ্বিগুণ যদি হয় তার জি মানে ভাইয়া। কি, এই দুইটা আসলে ত্রিভুজ হলো সেম ত্রিভুজই, হয়তো আমি এটা বড় করে আঁকাইছি, একটা ছোট করে আঁকাইছি, হ্যাঁ, মানে এগুলোর কোণগুলা সেম সবার, ঠিক আছে, সদৃশকোণী ত্রিভুজ আর কি। ঠিক আছে, সব সদৃশকোণী ত্রিভুজের আরেক ইংরেজি হলো সিমিলার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এরকম আর কি, বুঝছো আমার কথা? জি জি ভাই। ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমাদের বইয়ের একটা প্রথম ম্যাথ দেখো তো আমরা পারি কিনা। প্রথম ম্যাথটা আমি একটু লিখতেছি, দেখো প্রথম ম্যাথটা কি, এই বিন্দুতে দুইটা ক্রিয়াশীল, এই বিন্দুতে ক্রিয়াশীল, চিত্রটাকে একাই, এই বিন্দুতে ক্রিয়াশীল F1 আর F2 বল যথাক্রমে AB আর SC দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, এইটা হলো তোমার A, এইটা হলো B, AC।
তো এবি বরাবর কে, এবি বরাবর হলো F1 বল, আর এসি বরাবর হলো F2 বল, ঠিক আছে? তো এখন তো ওনারা আমাকে বলছে যেটা, সেটা হলো কি, যে এই F1 যে বলটা, সেই বলের যে ভ্যালু সেটা হলো 50, আর F2 বলের ভ্যালু হলো কত, 40, ঠিক আছে? এবার ওনারা আরেকটা কথা বলছে, সেটা হলো এবি এর দৈর্ঘ্য সেটা হলো কত, 0.5 মিটার। আমার কথাটা কি বুঝছো? এই ম্যাথটা যদি ফিজিক্সে থাকতো তাহলে দেখতে তোমরা অবশ্যই লব্ধিটা নির্ণয় করার চিন্তা করতা, কিন্তু আসলে কিন্তু জিনিসটা এমন না। তো তাহলে বলো তো দেখি, এই এবি দ্বারা কি বোঝাচ্ছে, এই দৈর্ঘ্যটুকু দ্বারা কি বোঝাচ্ছে, এবি এর দৈর্ঘ্য দ্বারা? F1 এর সমানুপাতিক হচ্ছে ওই দৈর্ঘ্যটা। হ্যাঁ, F1 বলের ভ্যালুটা বোঝাচ্ছে না? তাহলে কি আমি এটা লিখতে পারি, এবি বাহুর দৈর্ঘ্য বাই F1 সমান এসি বাহুর দৈর্ঘ্য বাই F2, এটা লিখতে পারি না, বলো তো দেখি? আর এদের লব্ধিটা হ্যাঁ কি, জি ভাইয়া। এদের লব্ধি হলো বিসি, আর লব্ধিটা ধরলাম আর, তার মানে বিসি সমান বিসি বাই আর, এটা লিখতে পারি। কিন্তু তো দেখো তো এখানে দেখো তিনটা জিনিস দেওয়া আছে, হ্যাঁ, এইটা লব্ধিটা ওইদিকে কিভাবে হইলো? কারণ ত্রিভুজ তো, মানে এটার লব্ধিটা তুমি এইদিকে না দিয়ে তুমি এদিকে দিতে পারো, সমস্যা নাই তো। তখন লব্ধিটা এই জায়গায় আসবে না, তখন এই যে এবি হলো লব্ধি হবে, ঠিক আছে? এটা লব্ধি হবে না, মনে করো যে ত্রিভুজটা ফিল আপ করছি, তো জিনিসটা এদিক বরাবর হলে এটা যদি আমি এদিক বরাবর দেই তাহলে এটা হবে লব্ধি, মানে এটা তো এদিকে, বুঝতে পেরেছো? এটা হবে লব্ধি, এই যে এসি হবে লব্ধি, ঠিক আছে? তো তুমি এটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে তোমার সামান্তরিকটা পূর্ণ হবে এদিক বরাবর, ঠিক আছে? মানে জিনিসটা এমন ভাবে করছে, এটা আসলে লব্ধি হয় না, এসিটা লব্ধি হয় না, সরি এবিটা যেটা লব্ধি হয় না। তো তা বুঝছো তো, এটা একটা ভেক্টর, জি এটা ভাইয়া। একটা ভেক্টর, এটা হলো লব্ধি, মানে ত্রিভুজটা যদি পূর্ণ করো। ঠিক আছে? তাহলে এইখানে দেখো, এই যে এবি এর ভ্যালুটা তোমার জানা আছে 0.5, F1 এর ভ্যালুটা জানা আছে 50, এসি এর ভ্যালুটা তোমার লাগবে, আর F2 এর ভ্যালু হলো কত, 40। তো এটা থেকে এসি এর ভ্যালুটা বাইর করে নিয়ে আসতে হবে। এই বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তো এইখানে তোমার আর কি হইতে পারে, আমরা অনেক সময় ওই নির্ণয় করতাম না, কি বলে, ওই দূরত্ব নির্ণয় করতাম না, যে অনেক সময় ফিজিক্সে ম্যাথ গুলো করছি না, যে ধরো একটা এরোপ্লেন পূর্ব দিকে এতটুকু যাচ্ছিল, পূর্ব দিকে ধরো এটা কোন দিক, এটা তো পূর্ব না, হ্যাঁ এটা পূর্ব, ঠিক আছে, পূর্ব দিকে এতটুকু যাচ্ছিল, মনে করো যে 3 কিলোমিটার যাচ্ছিল, এরপরে কিছুক্ষণ পর মনে হলো যে না, তার এইদিকে যাওয়া উচিত হয় নাই, তার এইদিকে যাওয়া লাগবে, মানে ধরো এই পূর্ব দিকের সাথেই তোমার 60 ডিগ্রি কোণ করে এদিকে গেল, ঠিক আছে? এখন যদি কোশ্চেন করে তার সরণ কত, তুমি কি লিখবা? প্রথম ভেক্টর আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু। প্রথম ভেক্টরের মানে লব্ধিটা কি হবে বলো দেখি এখানে। ভাইয়া ওই যে পরের ভেক্টরটাকে আগের আদি বিন্দুতে আনবো, আয়না, তারপরে হ্যাঁ, মানে এটাকে এখানে আনতে চাচ্ছ, কারণ ভেক্টর তো শিফট করা যায়, এখানে আনতে চাচ্ছ, তো তখন এই কোণটা কি হবে, 60 ডিগ্রি হবে। তারপরে এই দুইটার লব্ধি নিয়ে আসলেই হয়ে গেল না? জি ভাইয়া। তাহলে কিন্তু এটার লব্ধি নির্ণয় করলেই হয়ে গেল। আচ্ছা, এরকম ম্যাথ থাকে ফিজিক্সে। আচ্ছা যাই হোক, তো এখন দেখো আমাদের বইয়ের দ্বিতীয় ম্যাথটা দেখো তো কি, দেখি কি 2 নাম্বার, এটা 1 নাম্বার ম্যাথ ছিল, 2 নাম্বারটা কি বলছিল? আচ্ছা, আমি ম্যাথগুলো টাইপ করতে চাইছিলাম, কিন্তু আমি যাকে দিয়ে টাইপ করাই ওই ছেলেটা আজকে ওই ঢাকায় বাসা টাসা করতেছিল, তো এই কারণে ও পারে নাই, ঠিক আছে? আজকে রাতে বোধহয় করবে। আচ্ছা দেখো, দ্বিতীয় ম্যাথটা কি, খুব ইজি একটা ম্যাথ। আচ্ছা, তোমরা এই ম্যাথগুলা তুমি জটিল সংখ্যার মাধ্যমে করতে পারো, জানো? আমি দেখাচ্ছি একটু আগে। তোমার একটা ভেক্টর হলো কত, 7 নিউটন, মানে একটা বল হলো 7 নিউটন, ঠিক আছে? আর একটা বল কত,
তোমার 8 নিউটন। আর এদের মাঝখানে কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এই লব্ধিটা বের করতে হবে এবং অ্যাঙ্গেলটা বোধহয় বের করতে হবে নাকি নাকি এদের লব্ধির মান নির্ণয় করতে বলছে। এখন লব্ধির মানটা কিভাবে নির্ণয় করবো বলো দেখি। অনেক ভাবে করা যাবে ভাইয়া, সহজ ভাবে করবো না? সবচেয়ে জটিল সহজ সংখ্যার মাধ্যমে করবো ভাইয়া? জটিল সংখ্যার মাধ্যমে বোধহয় সবচেয়ে সহজ হয়। হ্যাঁ, 8 নিউটন আর কোণ হলো 0 ডিগ্রি, আর 7 নিউটন আর কোণ হলো 60 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ। তো এটাকে যদি রেফারেন্স ধরো, জটিল সংখ্যার মাধ্যমে দেখাই, এটাকে যদি তুমি রেফারেন্স ধরো তাহলে এটা হবে 80। আর তখন এটা থেকে তো 60 ডিগ্রি দিকে, তার মানে এটা হবে কি 760। এটা কি পোলার ফর্ম। তারপর এই দুইটা যদি আমি ক্যালকুলেটরে যোগ করে দেই, ক্যালকুলেটরে যদি যোগ করে দেই তাহলে একটা রেজাল্ট আসবে আর একটা অ্যাঙ্গেল আসবে। সেই অ্যাঙ্গেলটাই হলো কি, সেই অ্যাঙ্গেল হলো লব্ধির থিটার অ্যাঙ্গেল। ভ্যালু। হ্যাঁ, থিটার লব্ধির ভ্যালু। angle। আর এটা কি হবে? এটা হবে তোমার ওই লব্ধিটা, ঠিক আছে এটা। আর আমরা সাধারণত কি করি, ওই সামান্তরিকের সূত্র নিয়ে আসি। মনে করি যে এই যে এটা হলো একটা সামান্তরিকের কর্ণ, এটা সামান্তরিকের কর্ণ, আর এই দুইটা হলো সন্নিহিত বাহু। তখন কি করা লাগে? 7 স্কয়ার 8 স্কয়ার 2 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু cos 60, তাই না? এভাবে নিয়ে আসি, ঠিক আছে। আরো কোনো হয়ে আছে? এটা এটা তো জানোই সবাই, তাই না? এটা জানো না সবাই? হ্যাঁ, জি ভাইয়া। এটা সবাই। এটাকে হ্যাঁ, এটা সবাই লম্বাংশে ভাগ করে করা হ্যাঁ, যেতে পারে। লম্বাংশ ভাগ করে করা যেতে পারে। যেমন ধরো তুমি এটাকে এইভাবে ধরো, এটা তোমার আল্লাহ আল্লাহ, এটা তোমার y অক্ষ, আর যে কোনো একটা ভেক্টরে তুমি x অক্ষ ধরে নেবে, এটা তোমার x অক্ষ, ঠিক আছে। এটা তোমার x অক্ষ বরাবর, এটা হলো x অক্ষ। তো তো এই ভেক্টরটাকে তুমি কিভাবে প্রকাশ করবা? মানে এই 8 নিউটন ভেক্টরকে ধরো তুমি এই ভেক্টর বললা, এই ভেক্টর হলে 8i হবে না জাস্ট, কারণ এটা x অক্ষ বরাবরই আছে, এইটাই হবে। জি ভাইয়া। আর এটা কি হবে? এটা হবে তোমার, এই ভেক্টরটা হবে, এটা হলো b ভেক্টর। এই ভেক্টরটা হবে তোমার x অক্ষ বরাবর যে উপাংশ, সেটা কি কিভাবে আসছে? এই বিন্দুটা কিভাবে আসছে? 7/2 হ্যাঁ 7/2 i ভেক্টর প্লাস। হ্যাঁ, দেখো এই বিন্দুটা আসছে কিভাবে? এই বিন্দুটা আমি যদি নিয়ে আসতে চাই তাহলে আমার প্রথমে এই পর্যন্ত আসতে হবে, তারপর আমার এই পর্যন্ত আসতে হবে। এই পর্যন্ত আসবো, তারপর এই পর্যন্ত আসবো। আর এইটুকু মানে কি 7, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত? cos থিটা, মানে এই কি 60 ডিগ্রি, তার মানে এইটুকু কি হবে? 7 cos থিটা। 7 cos 60 মানে কি হাফ। আর এইটুকু কি হবে? 7 sin 60 মানে কি √3/2। √3/2। তাহলে এই ভেক্টরটা হবে কি 3.5 প্লাস 3.5 √3 জে। তাহলে আমি এ ভেক্টরটা পেলাম, বি ভেক্টর পেলাম। এখন লব্ধি মানে কি? এই লব্ধিটা মানে কি যোগ, এটার যোগ করলে আমি যেটা পাবো সেটাই হবে যেটা, তারপর সেটার মান নির্ণয় করতে হবে, তাই কিনা? জি ভাইয়া। আচ্ছা, এই তো এইভাবে করা যায়। তারপর বি নাম্বারটা বলো তো দেখি। এত বি নাম্বারটা সেম দেখো। বি নাম্বারটা কি বলছে? বি নাম্বারটা হলো তোমার একটা বল হলো 8 নিউটন, আর একটা বল 5 নিউটন। এদের মাঝখানের অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। লব্ধি কত? ওকে, লব্ধিটা বের করতে পারবে না? √5² প্লাস এইগুলার লব্ধি পারবো। পারবো। হ্যাঁ, cos 60। এই তো। এরপরে দেখো সি নাম্বারটা কি আছে? 60 কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধি কত হবে? 60 কোণে ক্রিয়ারত দুটি সমান বলের। আচ্ছা আচ্ছা, একটা কথা শোনো। কথাটা হলো, যদি দুইটা বলের ভ্যালু সমান হয়, এটা একটু মুখস্থ রাখতে পারো, তোমাদের ফিজিক্সের জন্য এটা কাজে আসবে, আবার এই ম্যাথে স্থিতিবিদ্যাতেও কাজে আসবে। এটা এমসিকিউতে আসি আর কি। দুটি বলের মান সমান, দুটা বলের মান সমান এবং মাঝের অ্যাঙ্গেল মাঝের কোণ তোমার 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি।
হলে লব দিয়ে বল দুইটা সমান হবে। হ্যাঁ, লব্ধির মান বল দ্বয়ের মানের সমান হবে। এটা মনে থাকবে? জি ভাইয়া। ঠিক আছে, 60 ডিগ্রি হলে কি হয়, এটা হয়। ঠিক আছে, দুইটা বলের ভ্যালু যদি 120 হয়, মানে দুইটা ভেক্টরের তোমার ওই মান হলো সমান, বুঝছো? দুইটা ভেক্টরের মান হলো সমান, মনে করো এরকম দুইটা ভেক্টর, ঠিক আছে, মান হলো সমান, আর মাঝখানের কোণ কত, এটা সবাই জানতা বোধ হয়, তাই না? হ্যাঁ, ফিজিক্স একটা কন্ডিশন করছে। জানি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু মানে এটা সবাই জানো। আর মাঝখানের অ্যাঙ্গেল কি হয় বলো তো দেখি? এটা যদি পি হয়, মাঝখানের অ্যাঙ্গেল কি হবে? অর্ধেক। অর্ধেক হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণও করছি, দুইটা ভ্যালু ভেক্টরের ভ্যালু যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেল কত হয়? মাঝখানের অ্যাঙ্গেল কি হয়, অর্ধেক হয়ে যায় না লব্ধিটা? জি ভাইয়া। ঠিক আছে, এটার কারণ বলতে পারবা কেন হয় এটা? মানে জ্যামিতিক কারণ কারণ বলতে দুইটা বল সমান তো মাঝখান বরাবর জ্যামিতিক ভাবে প্রমাণ করা মাঝখান যেতে পারে বরাবর। ভাই এটা। হ্যাঁ, জ্যামিতিক ব্যাখ্যাটা বলতে পারবা কেন এটা হয়, এই ঘটনাটা কেন ঘটে? মানে এখানে থিটার কোনটা অর্ধেক কেন হয়, মানে এটা তুমি একদম কোনো প্রমাণ টমান না কইরা তুমি জাস্ট বলে দিবে, মানে একটা চিত্র আঁকাইলে টিচার বুঝে যাবে যে কাহিনী এটা। ভাইয়া এর যে হ্যাঁ। এই পাশে যে সবার বাম পাশের ভেক্টরটাকে সরাইয়া যদি ওইটার মাথার সাথে আর এটার সাথে যোগ করি তাহলে তো 60 ডিগ্রি আর 120 ডিগ্রি হয় না? আচ্ছা, তাহলে তো 180 এটা শোনো, এইটা মানে এটার কথা বলতেছো, মানে করলে এটা 60 ডিগ্রি হয় না? এখন এটা যে 60 ডিগ্রি, হ্যাঁ এটা 60 ডিগ্রি হয়, হ্যাঁ ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ কি জানো, যে দেখো আমি তো এটা আসলে কি, এটা লব্ধি না? লব্ধি মানে কি, এটা একটা কর্ণ না, কর্ণ না? বলো। জি ভাইয়া, এটা কর্ণ। এটা কিন্তু কর্ণ, মানে কিসের কর্ণ? সামান্তরিকের। কিন্তু আসলে এটা সামান্তরিক হয় না, এটা কি হয় জানো, রম্বস হয়ে যায়। রম্বস হয়ে যায় না? জি ভাইয়া, যেহেতু জি চারটা ভাই। সমান। এটা সমান, এটা সমান, তার মানে এটাও পি, এটাও পি, সবগুলা বাহু যদি সমান হয়ে যায় রম্বস হয় না? জি ভাইয়া। তো এখন কথা হলো কি, রম্বসের যে কর্ণ আছে না, রম্বসের কর্ণ তার এই যে অ্যাঙ্গেল গুলাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, জানো এটা? বর্গের রম্বস, মতো। জি জি ভাই। ভাইয়া। ঠিক আছে, বর্গের মতোই কিন্তু, হ্যাঁ রম্বস অনেকটা বর্গের মতোই আচরণ করে। হ্যাঁ, রম্বসের কর্ণ কি করে তোমার, এই এই যে অ্যাঙ্গেলটাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তো এইটা হলো তোমার মেইন কারণ, যেটা সেটা হলো এটা, যে রম্বসের অ্যাঙ্গেলটা এরকম করে। আচ্ছা, দেখো বি নাম্বারে কি বলছো ওনারা? বি নাম্বারে বলছে তোমার, না সি নাম্বারে বলছে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধি কত। আচ্ছা, দুটি সমান বল, একটা বল ধরলাম পি, আরেকটা বল ধরলাম পি, তাহলে আমার লব্ধি কি, আর স্কয়ার সমান কি, রুট ওভার কি জানি, হ্যাঁ রুট ওভার পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p ইন্টু পি ইন্টু কস 60 না? তো কস 60 এর মান কি, হাফ। সেই হাফ, এই দুইয়ের সাথে কাটা যাবে, এটা কি পি স্কয়ার। তাহলে এখানে হচ্ছে এটা কি, আর স্কয়ার সমান, আল্লাহ আল্লাহ, এটা রুট তো না, স্কয়ার তো দিয়ে দিচ্ছি। তো আর স্কয়ার মানে কি, 3p স্কয়ার। তার মানে আর এর ভ্যালু কত? আচ্ছা, আর এর ভ্যালু কি তোমরা প্লাস মাইনাস দিবা? না ভাইয়া, কেন? না। এটা তো একটা মান দৈর্ঘ্য নির্দেশ করতেছে। এখানে কথাটা হলো কি জানো, ভেক্টর কোনোদিন নেগেটিভ হবে না, ভেক্টরের মান কোনোদিন নেগেটিভ হবে না। যদি কখনো নেগেটিভ হয় তার মানে বুঝবা যে সেটা চিহ্নটা চেঞ্জ বোঝাচ্ছে। কারণ আমরা যখন ভেক্টরের মান নির্ণয় করি তখন সেটা মডুলাস করি, তাই না? করি কিনা? ভেক্টর যদি কোনোদিন দেখো এটা নেগেটিভ চিহ্ন, সামনে যদি নেগেটিভ চিহ্ন, এর মানে হলো এটা বোঝাচ্ছে এটা দিকটা বিপরীত। মনে করো যে পি জিনিসটা, এটা যদি তুমি করো, ধরো পি ভেক্টরের ভ্যালু, পি ভেক্টরটা তোমার এই যেটা, এটার ভ্যালু হলো 5, তাহলে মাইনাস পি ভেক্টরের ভ্যালু 5ই হবে।
বুঝতে পেরেছো? ভেক্টরের ভ্যালু কোনোদিন নেগেটিভ হবে না। যদি নেগেটিভ বলে তার মানে বুঝবো যে চিহ্নটা দিকটা চেঞ্জ করতেছে, অন্য একটা দিক বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখান থেকে কি পাচ্ছি, রুট 3p। তার মানে তোমার আর এর ভ্যালুটা কি, এই যে p এর রুট 3 গুণ, এই তো এটাই। আচ্ছা, তোমরা কি এটা বলতে পারবা এটার অ্যান্সার কি হয়? মানে আমি, তোমরা আমাকে বলবা যে আসলে কিভাবে আমি এটা করব। ধর এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আমি চিহ্ন দিচ্ছি। এটা হলো পি ভেক্টর। পি ভেক্টরের ভ্যালু হলো তোমার 3 নিউটন। এটা ধরো কিউ ভেক্টর, কিউ ভেক্টরের ভ্যালু হলো 3 নিউটন, না 6 নিউটন। এটার অ্যাঙ্গেল হলো 60। তো এখন তোমার কাছে চাইছে এটা, তো কি করবা, এটা রেজাল্ট কি বের করো, কিভাবে বের করো বলতে পারবা? কোন ভাবে করবো ভাই? অনেক ভাবে করা যেতে পারে। মানে তুমি যদি ওই যে সামান্তরিকের সূত্রটা ইউজ করো তখন কি করবা? কিউ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর নিব, কিউ তারপরে ভেক্টরের, সামান্তরিক সূত্র ইউজ করবো। আচ্ছা কিউ ভেক্টরের ঋণাত্মক ঋণাত্মক, ভেক্টর। আচ্ছা সুন্দর, তার মানে এইটা মাইনাস কিউ, তাই না? কারণ কিউ তো এদিকে, জি ভাই, উল্টো দিক করে দিবো। এটা যদি কিউ হয় তার মানে মাইনাস কিউ এটা। তার মানে পি মাইনাস কিউ মানে কি, জিনিসটা তো এটা না, পি ভেক্টর প্লাস পি ভেক্টর প্লাস মাইনাস কিউ মাইনাস। ভেক্টর। আচ্ছা এটা তো, এখন তাহলে আমার বর্তমান নতুন ভেক্টর কি কি, একটা ভেক্টর হলো এইটা একটা ভেক্টর, আর এই যে এই পি ভেক্টর একটা, এই দুটা দেয়া যে সামান্তরিকটা তৈরি হবে সেটা না? জি ভাই। এখন এটা যদি আমি মডুলাস করি তার মানে কি হবে, সেই সামান্তরিকের কর্ণর দৈর্ঘ্যটাকে নির্দেশ করবে। তো এখন আমাকে বলো দেখি আমি এটা এটা লিখবো কিনা। এটা লেখা আমার উচিত হবে কিনা, আমি যে জিনিসটা লিখতেছি এটা লেখা ঠিক হবে কিনা? না ভাই, কিউ ভেক্টরের মান কখনো ঋণাত্মক হয় না। এটা লেখা উচিত হবে? না ভাই। এটা কিন্তু লেখা না উচিত, ভাইয়া, এটা কিন্তু লেখা উচিত হবে না। আসলে এখানে আসলে কি, এই যে ত্রিভুজটা, মানে আমরা যে সূত্রটা, এই সূত্রটা মানে কি, সূত্রটা মানে হলো একটা ভেক্টরের মানের উপর স্কয়ার ইনটু সরি প্লাস আরেকটা ভেক্টরের মানের উপর স্কয়ার। আরেকটা ভেক্টর কে এখানে আমার, এটা না মাইনাস কিউ না, সেটার মান কি এটা না, জাস্ট কিউ। মানে এই মাইনাসটা মডুলাসের কারণে চলে যাবে, আর এই ভেক্টরটা মডুলাসের কারণে চলে গেল, তার মানে কি আসলো, জাস্ট কিউ। তো সেই কিউ এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু পি ভেক্টরের মান আর কি মাইনাস কিউ ভেক্টরের মান ইনটু কস, কস কি বলো তো দেখি, অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 120। হলো, অ্যাঙ্গেল হলো আমি যেই ভেক্টর দুটার লব্ধি নির্ণয় করতেছি তাদের মাঝখানের অ্যাঙ্গেল, সেটা কিন্তু এটা, তখন দিতে হবে এই 120। ঠিক আছে, তখন তোমার যে রেজাল্ট আসে সেটাই কিন্তু রেজাল্ট। মানে এখানে অনেকে দেখবা যে এখানে মাইনাস কিউ দেয়, দেখছো কখনো? তখন ওয়ান্স কিন্তু আপন মিলে, এ টাইম আমি দিতাম ভাই। হ্যাঁ এটা কিন্তু মিলে, কিন্তু ওই যে সেখানে মাইনাস কিউ দিয়া তুমি যেখানে 60 ডিগ্রি দিয়া হয়তো বা মিলতে পারে, কিন্তু এটা কিন্তু আসলে না, অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে সি নাম্বার আমাদের শেষ, এবার ডি নাম্বারটা দেখো। আচ্ছা, ডি নাম্বারটা কি আছে? ডি নাম্বারটা তো একটা ভেক্টর আর একটা ভেক্টর, আচ্ছা এটা অ্যাঙ্গেলটা এদিকে না, একটা ভেক্টর আর একটা ভেক্টর, একটা হলো 8 আর একটা হলো 6, মাঝখানের কোণ হলো কত, 120। ঠিক আছে, তো এখন কোশ্চেনটা হলো এদের লব্ধি নির্ণয় করে, পারবা না এটা লব্ধি নির্ণয় করতে? পারবো ভাইয়া। লব্ধি নির্ণয় করে দিবা, শেষ। তারপরে বলো তো দেখি, ই নাম্বার, একটা ভেক্টর হলো 7 আর একটা ভেক্টর হলো 7। ঠিক আছে, তো এদের লব্ধি এইটা পারবা দেখি, এটা কে পারো? এটা না নিয়ে করে দাঁড়াও, দেখো দাঁড়াও আমি জিনিসটা দেখাচ্ছি। এখানে একটা সুন্দর একটা নিয়ম আছে, আমি নিয়মটা দেখাচ্ছি। এটা তোমরা ফিজিক্সে করছিলা, ইসাক স্যারের বইয়ের স্থির তরিতে ছিল, এরকম একটা লজিক ছিল, হয়তো অনেকে বুঝছিলা অনেকে বুঝো নাই, আমি ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। এখানে তোমার 7 নিউটন বল আছে, এখানে তোমার 7 নিউটন বল আছে, এখানে মাঝখানের অ্যাঙ্গেল কত বলো তো দেখি?
মাঝখানের অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। 1 ডিগ্রিও 120 আছে। হ্যাঁ, তো এখন লব্ধিটা নির্ণয় করতে বলছে, এই লব্ধিটা কিভাবে নির্ণয় করবো বলো? সেম আগের সূত্র, তাই না? জি ভাইয়া। এটা দিয়ে করবা কিনা? জি ভাইয়া। ভাই এটা এখন দিয়ে আমি করবো। বললাম যে ভাই তুমি এটাতে করবা না, ওকে, এটাতে করা যাবে না, এটা দিয়ে করলে তো হবেই। তো তুমি দেখো তো, আমি এখানে একটা কথা লিখবো, এই কথাটা তুমি বুঝো কিনা। যেহেতু এটার ভ্যালু হলো 7, এটা 7 সেম, তার মানে লব্ধিটা অবশ্যই মাঝখানে ভিতরতে যাবে, এখানে এটা হবে 30। তাহলে এইটা তোমার 7 cos 30 প্লাস 7 cos 30, এটা হবে লব্ধি। এটা কি কেউ বুঝছো নাকি মাথার উপর গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝতে পারছো কি করছে বলো তো দেখি। ভাইয়া এটা ওই যে লব্ধিটাকে বেস ধইরা এইদিকে 30 ওইদিকে 30 কোণ ধইরা এটার উপাংশ নিচ্ছি। আচ্ছা, তাহলে আমি যদি উপাংশ নেই, একটা ভেক্টরের তো দুইটা করে উপাংশ, আমি যদি লম্বা লম্বা লম্ব উপাংশের কথা চিন্তা করি, তো একটা ভেক্টরে তো দুইটা করে উপাংশ থাকবে, আরেকটা উপাংশ গেল কই? মানে এটা তো এক্স অক্ষের উপাংশ, আমি তুমি যেটা বলছো এটা যদি লব্ধি হয়, এটা যদি লব্ধির দিক হয়, আমি এটাকে এক্স বেস ধরছি, মানে এক্স অক্ষ ধরছি, এক্স অক্ষ ধরে এটাকে 30 ডিগ্রি কোণ নিচ্ছি, আর এটাকে 30 ডিগ্রি কোণ নিচ্ছি, তাই না? তো এইটাকে যদি আমি দুইটা উপাংশে ভাগ করি, তাহলে তো আমার এই দিক বরাবর আরেকটা উপাংশ থাকবে না? ভাইয়া ওইটার তো দুই দিকে দুটো উপাংশ হবে না, ওই দুইটা কাটাকাটি হয়ে যাবে। মানে এটা তো একটা ভেক্টর, এটার একটা উপাংশ এইদিকে, আরেকটা এটার মানে একটা উপাংশ এটা, আরেকটা উপাংশ এটা তো এই যেটা লিখছি। তো এখানে আমার কি লেখা উচিত ছিল? 7 sin 30 লেখা উচিত ছিল না? তখন আমার এটা চলে যেত, এটা পুরোপুরি চলে যেত, মানে এইটারই আমি দুই ভাগে ভাগ করে দিলাম, একটা হলো যেটা, একটা এটা। আবার দেখো, এই যে এটাকে আমি ভাগ করে দিতে পারি না? একটা হলো দেখো যে 7, এই যে যেটা 7 cos 30, আরেকটা এদিক বরাবর 7 sin 30, তাহলে কি এটা চলে যেত? মানে এটারই ভাঙা দুইটা অংশে ইয়ে করে দিলাম। তখন এই দুইটা জিনিস কি হইতো? নালিফাই হয়ে যেত, কারণ এই দুটো কি সমান না? দুইটা বলের ভ্যালু কি সমান না? সমান এবং কি বিপরীতমুখী না? বিপরীত দিকে। তাহলে এই দুটো কি নালিফাই হয়ে যাবে না? জি ভাইয়া। এটা যদি চলে যায়, এটা যদি চলে যায়, তাহলে থাকে কি? 2 cos 7 30, এটাই কিন্তু থেকে যেতেছে। 2 into 7 cos 30। ঠিক আছে, তার মানে এখানে কি তোমার দুইটা যোগ করে দিবা, তাহলে যেটা রেজাল্ট সেটাই কিন্তু রেজাল্ট। বুঝছো? এটা মাঝে মাঝে করে না অনেক বইয়ে? জি ভাই, ঠিক তরিতের অনেক অঙ্কে আছে এরকম। এটা কিন্তু আছে, মানে যখন তোমার ভ্যালু সেম হয় তখন কিন্তু এই কাজটা ওনারা করে চটজলদি করার জন্য। ওকে, বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখো এফ নাম্বার কোশ্চেনটা হলো এস মানের দুইটা বল, দুইটা সমান বল আর কি, এস মানের দুইটা সমান বলের মাঝখানের অ্যাঙ্গেল হলো 120, তাহলে লব্ধি কত? এস 2s cos 60 ডিগ্রি। না না, আমি তো ওইটা, আচ্ছা 2s cos 60 ডিগ্রি মানে তো ওটা তো এসি হইলো। মানে s এর মান চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, 2s cos 60 ডিগ্রি এটা তো এসি হলো না? এটা কাটা যায় না, এসি থাকে। এসি হলো জি ভাই। আচ্ছা, আমি তো এটা একটু আগেই বললাম এখানে, এই যে দুইটি বলের সমান মানের বলের মাঝখানের অ্যাঙ্গেল 120 ডিগ্রি হলে লব্ধি কি হয়? বলের সমান হয় না? জি ভাই। বুঝছো আমার কথা সবাই? মানে এটা করছি, এটা একটা বল, এটা একটা বল, মাঝখানের অ্যাঙ্গেল কত? 120। এই বলটা যদি এস হয়, এটা যদি এস হয়, তাহলে লব্ধি কত হবে? এস। লব্ধিও কিন্তু এস হবে। তো এর মানে বোঝাচ্ছে তোমার যদি একটা রম্বস হয়, রম্বসের একটা অ্যাঙ্গেল যদি 120 হয়, তার মানে রম্বসের কর্ণ আর বাহু সেম হবে, তাই না? মানে কর্ণের দৈর্ঘ্যটা আর বাহুর দৈর্ঘ্যটা সেম হবে না? জি ভাইয়া। মানে এটা যদি একটা তোমার রম্বস হয়, তাহলে রম্বসের কর্ণ আর বাহু কি হবে? সেম হবে না? এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য গুলো সব সমান, তাই না? সবই সমান।
আচ্ছা, তারপরটা বলো দেখি, জি নাম্বারটা পারবা? বলো দেখি আমাকে জি নাম্বারটা। জি নাম্বারটা বলছে হলো যে তোমার এটা হলো তোমার 100 নিউটন, এটা হলো তোমার 70 নিউটন। এদের লব্ধি কোন বিন্দুতে ক্রিয়া কি বলছে, দুটি লব্ধি মানে দুইটি লব্ধি কোনো বিন্দুতে ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে, আচ্ছা আচ্ছা, এই মাঝখানের ক্রিয়া হলো 60 ডিগ্রি। এরপরে চাইছে কি বুঝছো, চাইছে হলো তোমার এটা, মানে এই লব্ধিটা নির্ণয় করতে হবে। ওকে, লব্ধিটা নির্ণয় করতে হবে, আবার অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে। এটা পারবা অ্যাঙ্গেলটা নির্ণয় করতে? অ্যাঙ্গেলের পারবো সূত্র কি? ভাইয়া, ট্যানের সূত্রটা। ট্যান থিটা সমান কি? 100 সাইন 60 বাই 100 কস 60 প্লাস 70, এটা না? জি ভাইয়া। হ্যাঁ, এটা থেকে কিন্তু আমরা অ্যাঙ্গেলটা পাবো, আর লব্ধি তো আমরা পারি 100 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার প্লাস এই যে এদিকে আর 2 ইন্টু 100 ইন্টু 70 ইন্টু কস তোমার 60। আচ্ছা, এইচ নাম্বারটা কি? এইচ নাম্বারটা কোশ্চেনটা হলো যে আগের কোশ্চেনের এফ নাম্বারের উল্টা, দুইটা বলের ভ্যালু হলো পিপি, বুঝছো? মনে করো এইটা হলো পি, এইটা হলো পি, এইটাও পি, এটা হলো লব্ধি। ওকে, তাহলে অ্যাঙ্গেলটা কত বলো? 120। 120। 120। এই তো, ঠিক আছে, এটা কিন্তু আমরা পারলাম। আচ্ছা, এখন যদি এটা এমন হয় যে এটা অ্যাঙ্গেলটা হলো তোমার 60 ডিগ্রি, ওকে, এটা হলো 60 ডিগ্রি, তারপরে লব্ধির মান হলো 6, এবার বলছে যে পি এর ভ্যালু নির্ণয় করো, এটা পারবা? কি করবা? 60 কিসের ভ্যালু ভাইয়া? থিটার পুরো ভ্যালু? অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটা। তাহলে এটা কি হবে? 30, এই যেটুকু 30, ওটুকু 30, এটুকু 30, তাই না? কারণ যেহেতু যে দুইটা ভ্যালু সেম, তাই কিনা? তো এটা কি করবা বলো তো দেখি। ট্যান তোমার থিটার সূত্র অ্যাপ্লাই করে করা যাবে। হ্যাঁ, ট্যান থিটার সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করা যায়, ওইটা, হ্যাঁ ওইটা করা যায়, আবার এটাও কিন্তু করা যায়। রুট ওভার পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কস 60 ডিগ্রি সমান কত? 6, তাই না? এটা কিন্তু করা যায়, কিন্তু ওই ট্যান থিটা আর এটা কিন্তু দুইটাই কিন্তু কঠিন হয়, তাই কিনা? জি ভাইয়া। হিসাবটা কিন্তু কঠিন হয়। তো এই কারণে তুমি করবা এই যে উপাংশের সূত্রটা নিবা, ঠিক আছে? এটাকে এক্স অক্ষ ধরবা, এটা হলো এক্স অক্ষ, এটা তোমার y অক্ষ। তো এটার এই দিকের উপাংশ কত? পি কস 30, ঠিক আছে? আবার এটার এদিকের উপাংশ কত? পি সাইন 30, পি সাইন 30। আবার এইটার এদিকের উপাংশ কত? আবার পি কস 30। আবার এটা এদিকে, কারণ এই অংশটি এখানে তো 30, এদিকে ওয়াই নেগেটিভ দিকে কত? পি সাইন 30 সেম। তো এটা বাদ যাবে, কারণ বিপরীত সমান মানের বল এবং বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তো থাকবে কি এইটুকু, এই দুটোর যোগফল, সেটা এই দুটোর যোগফল কত? 6, মানে 2p cos 30 সমান কত? 6। তো এখান থেকে কি পি এর ভ্যালুটা বাই করা যাবে না? বলো, পারা যাবে? আরে ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু পারা যাবে। ভাইয়া, হ্যাঁ, আরেকটা যে সম্পর্ক দেখেন যে দুইটা সমান মানের বল যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হয় বলের √3 গুণ। রুট আমি তো 3, এটা দিয়ে করতে পারবো। হ্যাঁ সেটাতেও করা যায়, ঠিক আছে? এটা হলো সি নাম্বারে আমরা এই ম্যাথটা করে আসছি, 2 এর সি, ঠিক আছে? √3 গুণ হয়, 60 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করলে √3 গুণ হয়। ওকে, আচ্ছা। তো এতগুলা যে ম্যাথ গুলা করলাম, এগুলা বেশি পরীক্ষায় আসে নাই, আসলে এমসিকিউ টেমসিকিউ আসছে বোধহয়। তো তোমার কে নাম্বারটা পরীক্ষায় আসে দেখো 3বার আসছে। একবার সিলেট বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল, তারপর আসছিল কুমিল্লা বোর্ডে, ঠিক আছে? পুরোটা তো এটা ম্যাথ বেশ, এমসিকিউ করতেছে তাই না? হ্যাঁ এই ম্যাথটা তোমার বেশ একটু গুরুত্বপূর্ণ, এই কে নাম্বারটা, তবে ইজি। কোশ্চেনটা আমি লিখতেছি দেখো, 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি। দুইটি
সমান নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমার এখানে লেখা থাকবে, টাইপ করে লেখা থাকবে ইনশাল্লাহ। সমান বলের লব্ধি 2b বা 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুইটির, মানে একই বল আর কি, বল দুইটির লব্ধির দ্বিগুণ। এখানে সিম্পলি একটু তোমার ত্রিকোণমিতি ইউজ করা লাগবে আর কি। দ্বিগুণ হলে প্রমাণ করো যে, ঠিক আছে, প্রমাণ করো যে তোমার কি প্রমাণ করতে হবে, cos আলফা সমান 2 cos বিটা, এইটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এখানে কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে তোমার এই যে 2 বিটা কোণে ক্রিয়ারত দুটি বলের যে লব্ধিটা, সেটা কার দ্বিগুণ, এই যে এইটার দ্বিগুণ, মানে এটার যে লব্ধিটা হয়, তাই না, সেটার দ্বিগুণ এটা। তার মানে এটা ধরো আমি বল দুইটা ধরে নিলাম, একটা হলো পি আর একটা কিউ, তার মানে আমি এটা লিখতে পারি না আর স্কয়ার সমান লিখতে পারি না, যে এটা দেখো তো, যে এটার জন্য পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 12, এটা লিখতে পারি না, বলো তো দেখি। মানে ধরো দুইটা বল আমি পি কিউ ধরে নিছি, সব লিখতে পারি এটা, হ্যাঁ জি ভাইয়া। এটা লিখতে পারি। সমান বলতে এখন বলি এক হ্যাঁ নম্বর সমান তো। তো সমান বলছে, এই যে ভাইয়া পি পি আর হ্যাঁ পি, ওকে। তো এখন এটা বলছে, দেখো পরেরটা, যে 2q, হ্যাঁ সরি 2b কোণে যদি ক্রিয়ারত হয় তাহলে লব্ধি কি হবে, যে আগেরটার থেকে দ্বিগুণ হবে। আগে যেটা ছিল না, আর ছিল, আগে ছিল কত আর, এবার কি 2r। তো তাহলে 2r সমান কি, এটা সমান কি, ওই আগের বলগুলাই পি স্কয়ার 2 ইনটু এখানে দুইটা পি, তার মানে এখানেও পি স্কয়ার, এবার হলো কি cos 2 বিটা, ঠিক আছে। এই জায়গা থেকে এই জিনিসটা তোমার নিয়ে আসতে হবে। তাহলে এখানে আসতেছে কি বলো তো দেখি, এখানে আসতেছে আর স্কয়ার সমান 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 বিটা, না 2 আলফা, এটা এখান থেকে আসতেছে। তো এটা জাস্ট এইখানে বসাই দিবা, 4 2p স্কয়ার 2p স্কয়ার cos 2 আলফা, এখানে 2p স্কয়ার 2p স্কয়ার cos 2 বিটা। তো দেখো সব জায়গা থেকে তুমি পি স্কয়ার কমন নিতে পারো, কমন নিয়ে পি স্কয়ার গুলো বাদ দিয়ে দিতে পারো, এটা বাদ, এখান থেকে কমন নিচ্ছ, এটা বাদ, এখান থেকে কমন নিলা, এখান থেকে কমন নিলাম, উভয় সাইডে বাদ দিয়ে দিচ্ছ, ওকে। তো তারপরে কি থাকে, তারপরে দেখো এই জায়গা থেকে তুমি এটা 2 কমন নিতে পারো, 2 কমন নিলে সেটা 8 থাকবে, আর এখানে থাকবে 1 প্লাস cos 2 আলফা, আর এই সাইডে কি থাকবে, 2 থাকবে 1 প্লাস cos 2 বিটা। খুব ইজি একটা ম্যাথ। আর আরেকটা কি, শোনো, আমাদের তো 3টা চ্যাপ্টার, একটা হলো 8.a 8.b 8.3, মানে সি, মানে আমাদের 8a 8b 8c। তো 8c তে যে জিনিসগুলো আছে বুঝছো, ওইগুলা আমি জাস্ট 2টা সূত্র ইউজ করব, যেটা তোমার ওই কলেজে ইউজ করবেন, বুঝছো আমার কথা। তোমাদের মোমেন্ট আছে না, ফিজিক্সে মোমেন্ট শিখছিল না, মনে আছে মোমেন্ট, এই এটা নাম শুনছো মোমেন্ট, হ্যালো, জি ভাইয়া নাম শুনছি। আচ্ছা ডাইপোল মোমেন্টের, টাইপের এটা কিছু। আচ্ছা মোমেন্টের কাজকর্ম শিখছো জানো, মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা বলতেছেন? না, ভরবেগ না, মোমেন্ট মানে হলো কৌণিক বল যেটাকে বলে, টাও, হ্যাঁ জি টর্ক, ভাইয়া জি। টর্ক আর কি, টর্ক। আচ্ছা জি ভাই। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তোমাদেরকে আমি একটা ম্যাথ দিই, এটা তোমরা একটু ট্রাই করবা, হ্যাঁ, মানে বাসায় ট্রাই আচ্ছা করবা, ভাইয়া। মানে আমি জি। একটু দিচ্ছি, দাঁড়াও। এখানে আমি একটা রুলার আছে, দেখছো, দেখছো রুলার, জি ভাই, জি দেখা ভাইয়া। যায়, জি ভাই দাঁড়াও দোস্ত। দাঁড়াও, ছোট করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেক ছোট গেছে। এইগুলা কি, আমি 100 পর্যন্ত নিতে চাচ্ছি,
এটা বড় করে কেমনে? ঘোরানো যায় কিন্তু বড় করা যায় না। আগে না বড় হইতো, এটা তো অনেক বড় ছিল আমি যখন আরেকবার যখন নিছিলাম। চাঁদা এটা তো ছোট কেন? ভাই জুম করেন। দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, এইবার দেখো, দেখতে পাচ্ছ? জি ভাই ক্লিয়ার একটু। আচ্ছা, এই সবাই একটু খেয়াল করো। এটা যদি পারো, তোমাকে টাইম দিব আমি কতদিন। আহ, আচ্ছা, আজকে রাত 9:30 বাজে এখন। আজকে রাত 1টা না 12টা, আমি 12টা পর্যন্ত, ওকে ঠিক আছে, 12টা পর্যন্ত টাইম। এই ম্যাথটা করতে পারলে 100 টাকা পাবা। মাসুদ ভাইকে দিয়ে করাই নিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পর্যন্ত, এই পর্যন্ত বানান কি? আচ্ছা যাই হোক, বানান পারি না। যাই হোক, শোনো তো, এই যে একটা রুলার দেখতেছো, একটা স্কেল দেখতে 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 পাচ্ছ সবাই? জি ভাইয়া। আচ্ছা, এইখানে তুমি 1 গ্রামের, মানে এখানে 0 গ্রামের একটা ভর রাখলা। 0 গ্রাম ভর মানে কি? কিছুই না। এখানে 1 গ্রামের একটা ভর রাখলা, এখানে 2 গ্রামের একটা ভর রাখলা, ওকে 2 গ্রাম, এখানে 3 গ্রাম, এখানে 4 গ্রাম, এখানে 5 গ্রাম, এখানে 6 গ্রাম, ঠিক আছে 6 গ্রাম। এরকম করে যাইতে যেতে 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 মানে এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10, বুঝছো তো কাহিনীটা? তাহলে এরকম করতে করতে এইদিকে এই রুলারটা মনে করো যে এই রুলারটায় 100টা দাগ আছে, ওকে 100 পর্যন্ত। এখানে তো 15 পর্যন্ত দেখতে পাচ্ছ, আরো আছে কত বলো? মোট 100টা আছে। মোট 100টা। মনে করো এটা বাড়াইলাম, দেখছো যেরকম করে 100 পর্যন্ত আছে। তাহলে 100তম সংখ্যায় কত কত গ্রাম ভর রাখবো? 100 100 গ্রাম। গ্রামই তো রাখবো। 100 গ্রাম 100 ভর গ্রাম রাখবো। বড় লাগবে। 100 গ্রাম ভর রাখবো। তো 100 গ্রাম ভর যদি আমি রাখি, রাখার পরে মনে করো তুমি কখনো কি দেখছো যে তোমার হাতে মনে করো যে স্কেল দিয়ে এরকম দেখছো যে মনে করো একটা স্কেল দ্বারা, আমার কাছে আমার ছবিটা দেখো, আমার দ্বারাও আমার এই যে দেখতেছো না, মনে করো যে এটা এই যে আমার ফোন হলো একটা স্কেল, ওকে এরকম করে কি কখনো দেখছো এরকম করে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো? জি আমার কি ভাইয়া। দেখতে পাচ্ছ? রাখছি। আচ্ছা, জি স্কেল কি এরকম ঠিক মাঝখানে মাঝামাঝি একটা জায়গাতে এরকম করে ব্যালেন্স হয় না স্কেল? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন তুমি যদি অসম পরিমাণ এরকম করে ভর দাও, তাহলে কি ঠিক 50 মানে ঠিক 50 যেখানে 50 লেখা যেখানে সেখানে কি থাকবে না নাকি ভাইয়া। না সরে ভাইয়া, সরে চলে যাবে? যাবে। আমার কথাটা কি বুঝছো? মনে করো যে স্কেলে কিচ্ছুই নাই, খালি স্কেল। তাহলে স্কেলটা যদি 100 মিটার দৈর্ঘ্য হয়, তাহলে কি ঠিক মাঝামাঝিতে এরকম করে ব্যালেন্স হবে না? জি ভাইয়া 50। 50-এ জি ভাইয়া। জি ভাই। তো এখন তুমি তো ভর দিছো না, ওই যে ভর দিছো, 1-এতে 1 দিছো, 2-এতে 2 দিছো, 3-এতে 3 গ্রাম, 4-এ 4 গ্রাম, এরকম করে 100 পর্যন্ত গ্রাম দিছো না? জি ভাই জি অসমান ভাই। ভর বেশি। হ্যাঁ। তো এখন কোশ্চেনটা হলো এরকম করে দেওয়ার পরে কোথায় কোথায় এরকম করে ব্যালেন্স হবে, মানে কত দাগে? কোশ্চেনটা বুঝছো? জি জি ভাই, ভাই। বুঝতে জি পারছি। ভাইয়া। ট্রাই করতে পারবা? আচ্ছা ভাই, ট্রাই করবো নি। হ্যাঁ, এটা কি ধারা দিয়ে করতে হয়? আমি জানি না, তোমরা করবা। ধারা দিয়ে মধ্যে তো। ঠিক আছে, তোমরা বের করে যেমনি পারো করো, কিন্তু এটা তো বুঝতেছো ফিজিক্সের সাথে সম্পর্কিত। বলো বলো, অনেক জি কিছুই ভাইয়া। শেখার বাকি আছে না? কিছুই তো শিখিনি ভাইয়া। ফিজিক্সের সাথে সম্পর্কিত কিন্তু এটা। পারবা? টাইম কত? রাত 12টা, ওকে 12টার মধ্যে আমাকে বলবা, যে পারবে সে পুরস্কার পাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, স্মৃতিবিদ্যাতে অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে, আমি দেখাবো নি। আচ্ছা, ওই চ্যাপ্টারটা মানে লাস্টের যে চ্যাপ্টারটা, ওইটা কিন্তু আমি একটা সূত্র দিয়ে ইউজ করব, তোমরা চাইলে কলেজে করতে পারো। তবে কলেজের টিচাররা এটা বুঝতে একটু মানে পেন খাবে আর কি, ঠিক আছে? আমি মোমেন্ট ইউজ করবো, তো ওই মোমেন্টে দেখবা যে ম্যাথ গুলা 1 লাইন বা 2 লাইনে হয়ে যেতেছে, শেষ। আচ্ছা, ফিজিক্সের
এগুলো তো কনসেপ্ট ইউজ করবে। হ্যাঁ ফিজিক্স এর কনসেপ্ট ইউজ করবো মোমেন্ট। আচ্ছা তো এটা মানে কি, এটা মানে হলো 2 cos স্কয়ার আলফা, এটা মানে কি 2 তো আগের থেকে আছে, এখানে আরেকটা 2 cos স্কয়ার বিটা। তো তাহলে দেখো তো এই 2 বাদ, এই 2 বাদ, তো এখানে তোমার এই যে এই 2 বাদ দিলে এটা হবে 4। এবার তুমি ইয়া করে দাও, রোড করে দাও, রোড করে দিলে কি হবে, রোড করে দিলে এখানে কি আমার প্রমাণ উল্টাটা হয়ে গেছে নাকি? ভাই কিভাবে ওটা বাদ দিলেন? এই যে দেখো এরকম না, বিটা। আমার প্রমাণ কি জি ভাই উল্টাটা বুঝতে পারছি। আমার প্রমাণ কি উল্টাটা হয়ে গেল? তাই তো দেখা যাচ্ছে, দেখি এখানে কোশ্চেনটা কি বলছে। 2 আলফা কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধি। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো উল্টাটা বুঝছি, আমি তো উল্টা। এই কোশ্চেনটা পড়ো তো দেখি সবাই একটা একটু। 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি, মানে এই যে এই কোণ অ্যাপ্লাই করার পরে যে লব্ধিটা হয়েছে সেটা হলো কি 2b কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধির দ্বিগুণ, মানে এইটারটা দ্বিগুণ, মানে এইটা হবে 2r, এইটা হবে r। ঠিক আছে, আমি উল্টা লিখছি, তার মানে এইখানে হবে বিটা, বিটা এই বুঝছো, বিটা জায়গায় আলফা, মানে উল্টা লিখছিলাম আমি। আলফা, আলফা বিটা, এবার দেখো মিলবে। তো এই 2 বাদ 2 বাদ, এখানে 2 বাদ, এখানে থাকবে 4। এবার রোড করে দাও, তাহলে এখানে থাকবে 2 cos বিটা, এখানে প্লাস মাইনাস থাকে কিন্তু তো আমাকে প্লাস মাইনাস প্রমাণ করতে পারে না, জাস্ট পজিটিভটাই প্রমাণ করতে হবে। এরপরে কি cos, এই তো বুঝতে পারছো এটা সবাই? জি ভাইয়া। আচ্ছা এরপরে কি আছে দেখো, এল নাম্বার, কে এর পরে এল। এল নাম্বার কি, তোমার পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল পি কিউ বলের লব্ধি এত। আচ্ছা দেখো এখানে আমি আঁকাই, লিখার পরিবর্তে আঁকাই, আর তাহলে টাইম কম লাগবে। এটা হলো পি, এটা হলো কিউ, এদের মাঝখানের অ্যাঙ্গেল হলো থিটা, এদের যে লব্ধিটা সেই লব্ধির ভ্যালুটা কত, 2m + 1 রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা। ঠিক আছে, এই যে ইয়ার মানে তোমার এই স্থিতিবিদ্যার সমস্যাটাই হলো এটা, যে এই যে এরকম ভয়াবহ জিনিস লব্ধি আকারে দিবে, তো দেখা যাবে যে পরে ওইটা একটা নির্দিষ্ট প্রসিডিউরেই ওই ম্যাথটা করা লাগবে। ঠিক আছে, এখানে লব্ধিটা যদি যদি ধরো এখানে ধরো 10 দিত, এখানে যদি 5 দিত, তাহলে কি আমার এটা কি একটা সংখ্যা এসে যেত না, বলো? জি ভাইয়া। তখন কি জিনিসটা সহজ হতো না, ইজি হইতো না? ফিজিক্সে তো এরকমই থাকে। আমার হ্যাঁ তখন কিন্তু ইজি হয়ে যেত, কিন্তু এখন এই যে এই জিনিসটা দেয়াতে এই যে জিনিসটা এই ম্যাথটা একটু ঝামেলা হয়ে যাবে। তো সেম ভাবে যদি আরেকটা সেম এদের যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি কি অ্যাঙ্গেলটা পাই মাইনাস 2 থিটা এটা হয়, তাহলে যে লব্ধিটা হবে সেই লব্ধিটা কত, 2m - 1 রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা হবে লব্ধি। তো এরপরে ওনারা প্রমাণ করতে বলছে কি, এই যে এটা tan থিটা সমান m - 1 m +। আচ্ছা তোমরা একটু চিন্তা করো তো দেখি ভাই, tan থিটা মানে কি বলো তো দেখি, tan মানে কি, sin বাই cos, তাই কিনা? tan মানে sin Sin থিটা by বাই জি ভাইয়া। sin থিটা বাই cos থিটা। তুমি দেখো তো এই যে যে লব্ধিটা আসছে না, এই লব্ধির এখান থেকে তুমি যদি এই সূত্রটা নেও, তাহলে লব্ধি সমান কি, যে অনেক কিছু লেখার পরে একটা জায়গায় cos থিটা লিখতে হবে না, হ্যাঁ ভাইয়া। রুট ওভার এই যে হাবিজাবি লেখার পরে 2pq cos থিটা লিখবা না, এরকম করে জি জি ভাইয়া। ভাইয়া। cos থিটা লিখবা। তার মানে আমার cos থিটা কিন্তু এসে গেছে, যে এটা tan এর cos থিটা কিন্তু এসে গেছে, এখন আমার তো sin থিটা, দেখো sin থিটাটাও কিন্তু লেখা রাখছে, দেখছো এই যে দেখছো, এটা মানে কি sin থিটা না, চিন্তা করো তো দেখি। জি ভাইয়া। cos π/2 - θ মানে sin θ। হ্যাঁ দেখো এবার এটা যদি তুমি লব্ধি নির্ণয়, তাহলে কিভাবে নির্ণয় করবা, পি স্কয়ার কিউ স্কয়ার 2pq, এবার cos কত দিবা, π/2 - θ। এটা মানে কি, এটা sin থিটা। এটা মানে sin থিটা না? জি ভাই।
আচ্ছা দেখছো তুমি কিন্তু সাইন থিটা পাই গেছো, কস থিটা পাই গেছো, দেখছো এই যে কস থিটা, এই যে সাইন থিটা। এখন এই দুইটা জিনিস ভাগ করে দিলে আমার কি ম্যাথ হয়ে যাবে না? জি ভাই, তাই তো হওয়ার কথা। ঠিক আছে, এটাই আসলে, বুঝছো? এভাবে খেয়াল করে জিনিসগুলো করতে হবে। দেখো আমি প্রথম এটাকে কি করি, এটাকে উভয় পক্ষে স্কোয়ার করবো এটাকে, তাহলে কি হবে? এই সাইডে স্কোয়ার হবে, ওই সাইডে স্কোয়ার হবে, মানে 2m + 1 p স্কোয়ার q স্কোয়ার, এই সাইডে p স্কোয়ার q স্কোয়ার 2pq cos থিটা, এটা হয়। দেখো তো এখানে আর কি করা যায়, দেখো তো এই যে এটা মানে কি, এটা মানে হলো তোমার 4m স্কোয়ার, 4m স্কোয়ার, এটা ছাড়া অন্য কিছু করা যায়? 2m, আচ্ছা 4m স্কোয়ার, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিয়ে হ্যাঁ হ্যাঁ ওটা কমন নিয়ে মাইনাস যেতে ওয়ান। হবে। আগে সূত্রটা ফেলে নি। তো পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান কি 2pq cos থিটা। তো এইখান থেকে কিন্তু কমন নেওয়া যায়, মানে এই জিনিসটাও আমি এই সাইডে নিয়ে আসছি, এই সাইডে নিয়ে আসি, এই কারণে মাইনাস। তো পি স্কোয়ার কিউ স্কোয়ার 4m স্কোয়ার 4m। আচ্ছা আগামীকাল তোমাদেরকে এই টাইপের আরেকটা ম্যাথ দিব, মানে আজকে যেটা দিলাম, ওকে ঠিক আছে? আচ্ছা এটা যদি পারো আর কি, চেষ্টা করবো ভাই। সবাই চেষ্টা করবা তো নাকি? ইনশাল্লাহ ভাইয়া, আজকে ছাড়ে দেন ভাইয়া। দাঁড়াও এটা শেষ করে নিই। তো দেখো তো এই জায়গাতে কি আসে, এই জায়গাতে হ্যাঁ, প্রতিদিনই কি 2 ঘন্টার মতো ক্লাস হবে? না 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 2 ঘন্টার মতো ক্লাস হবে না। 4 কমনে নাও, 4m কমন নাও, তাহলে m + 1 2pq cos থিটা। তো এটাও তো এরকমই হবে, এটাও এটাও তোমার কেমন হবে, এটা হবে তোমার p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিলা, তো এই জায়গাতে খালি মাইনাস আসবে, কারণ এই জায়গায় মাইনাস, আর তো সব সেমই। তো এই জায়গাতে কি হবে তোমার m - 1 আর 4m আর কি 2pq sin থিটা, এরকম মানে এটার সাথে অনুরূপ ভাবে আর কি করলাম। এখন দেখো এই দুটা ইয়া করলে, ভাগ করলে কি হবে, এটা দুটা যদি ভাগ করো তাহলে সাইন আর কস মিলে কি হবে tan, এইটুকু আর এইটুকু কাটা, 4m কাটা, এটা কাটা, থাকবে কি এইটুকু থাকবে, এটাই রেজাল্ট। বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা ওটার হিন্টস চাও, ওটার হিন্টস কি দিয়ে দিব? ওই জানো, যাই হোক হিন্টস দিব নাকি এমনি দিয়ে পারবা? ভাই এটা কি মোমেন্ট অফ জাইরেশন নির্ণয়ের কোনো কিছু আছে? মানে তুমি ভর কেন্দ্রের কথা বলতেছো? জি ভাই, এটা তো ভর কেন্দ্রই আসলে। আমি আসলে হ্যাঁ আমি যেটা আসলে বের করতে চাচ্ছি ভাই সেটা হলো চক্রগতির ব্যাসার্ধ এখানে আহ, তুমি মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা বলতেছো? জাইরেশন ভাই। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওই মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে তো জাইরেশন ইয়া মানে সংযুক্ত, মানে কে না জি হাফ ভাই। কে আই এম কে হুম এক্স স্কোয়ার এম কে স্কোয়ার, হ্যাঁ। তো হুম। ওইটা তো তোমার ওইটার সাথে সম্পর্কিত, কিন্তু ওইটা না, ওইটা দিয়ে তো কোনো কাজ নেই। এখানে সিম্পলি ফোর্স টর্ক ব্যালেন্স করতে হবে, বুঝছো? একটা আচ্ছা বস্তু, ভাই, আচ্ছা তাহলে আমি বলেন তোমার না। সিম্পলি একটা কোশ্চেন করি, একটা বস্তু যদি স্থির থাকে এর মানে কি বোঝাচ্ছে ওইটাকে, ওইটাতে ওইখানে কি বোঝায় ওই বস্তুর উপরে? নিট ফোর্স জিরো। নিট ফোর্স জিরো। নিট আরেকটা কথা ফোর্স জিরো। বোঝায়, একটা বস্তু স্থির থাকা মানে কি, সেটা ঘুরতেছেও না, তাই না? হ্যাঁ ভাই। ভাই টর্ক তার মানে ওটার উপরে সকল বিন্দুতে টর্ক সমান, টর্ক শূন্য, তাই কিনা? হ্যাঁ ভাই।
কি ঠিক ভাইয়া? আছে? তো এইবার একটু চিন্তা করো, হ্যাঁ? না পারলে আমারে বললো, আমি করে দিব। আচ্ছা ভাই। আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ।